পড়নাওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা আপকামিং প্রাইমারি টেট এবং আপার প্রাইমারির জন্য ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। আজকে আমরা আলোচনা করব যে শিশু চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোগির যে বিভিন্ন ইয়ারে মানে সিটেটের বিভিন্ন ইয়ারে এবং বিভিন্ন রাজ্যে যে সিটিভি থেকে কোশ্চেনগুলো এসছে সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা চলবো সিটেট প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যান্সার, যেটা তোমার টেট 2021-এর 9-1-5 এসেছিল। দেখো সিটিভির কোশ্চেন ক্লাস 1-5 এবং 6-8 প্লাস একই সিলেবাস। ঠিক আছে, তাই তুমি যেটা করো তোমার দুটোই প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, তুমি ভাবো না যেটা 1-5-এর জন্য তাহলে আমি যারা আপার প্রাইমারি দিচ্ছি তাদের জন্য লাগবে না, দুটো খুব ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তাই আমি তোমাদের পুরো সেটগুলো সিরিজগুলো করবো যে বিভাগে যত কোশ্চেন আছে, শুধু সিটের নয়, তারপর তোমার বিহার টেট, তারপর যে ঝাড়খণ্ড টেট, তা ইউপি টেট, তারপর পাঞ্জাব টেট, যত টেট আছে তাহলে কি তোমার একটা বিভিন্ন টেটের কোশ্চেনগুলো দিলে তোমার একটা কোশ্চেন আইডিয়া চলে আসবে যে কী টাইপের কোশ্চেন হতে পারে। তোমরা সবাই থিওরি পড়বে, আমি থিওরি ক্লাস করাচ্ছি মনে গিয়ে, সেখান থেকে তাড়াতাড়ি প্রিভিয়াস কোশ্চেনগুলো তোমরা দেখে রাখবে তাই প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, তা শুরু করছি আজকে প্রথম কোশ্চেন। আজকে যেটা সিটেটের প্রিভিয়াস কোশ্চেন, আমি আজকে 1 নম্বর ভিডিও, এভাবে আমরা প্রতিটা মিনিমাম 30-40টা সিরিজ আসবে। ঠিক আছে, প্রথম কোশ্চেন কি আছে দেখা যাক। প্রথম কোশ্চেন আছে শিশুর বিকাশে নীতি সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক? কি বলছে, শিশু বিকাশে নীতি সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক? ওটা হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট প্রিন্সিপাল অফ চাইল্ড ডেভেলপমেন্ট? প্রথম কোশ্চেন কি আছে, বলছে শিশু বিকাশে কোন নীতিটি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথম কোশ্চেন কি আছে, অপশন শরীরের কেন্দ্রীয় অংশ থেকে প্রান্তীয় অংশের দিকে বিকাশ ঘটে, বলছে যে ডেভেলপ কেন্দ্রীয় অংশ প্রান্তীয় বিকাশ ঘটে। ডিবি বলছে বিকাশ বংশগতি এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয় না। দেখো হয় না, এটা হয়নি, বিকাশ আমরা জানি বংশগতি পরিবেশ প্রভাবিত হয়। সি বলছে এক্ষেত্রে উন্নয়ন একটা উন্নয়ন বিকাশ অন্য ক্ষেত্রের উন্নয়নের বিকাশের উপর এটা শুধু বিকাশ হবে। ঠিক আছে, বিকাশ, ঠিক আছে, এটা বিকাশ অন্য ক্ষেত্রে বিকাশের উপর প্রভাব ফেলে না, এটা ভুল। একটা ক্ষেত্রে বিকাশ অন্যের প্রভাব ফেলে। দিয়ে বলছে উন্নয়ন সম্পূর্ণরূপে পরিমাণগত। দেশে বলছে, আমি বলছেন যে যারা তোমার সকালে ক্লাস করো সেখানে বলছে উন্নয়ন এটা ভুল হয়ে বিকাশ হবে। বিকাশ সম্পূর্ণ পরিমাণগত না, বিকাশ হচ্ছে গুণগত মান। বিকাশ ডেভেলপমেন্ট হচ্ছে গুণগত। ঠিক আছে, মনে রাখবে ডেভেলপমেন্ট কি তোমার গুণগত মান, পরিমাণগত। তাহলে এটা হবে না, তাই এটা হচ্ছে না, বিটটা হচ্ছে না। এটা হবে একমাত্র হবে একটা যে শরীরের কেন্দ্র অংশ থেকে প্রান্তীয় অংশ দিকে বিকাশ করে। তোমরা সকালে যে ভিডিও দেখো সিরিজটা চলছে, সেখানে আমরা আজ বলেছিলাম যে ডেভেলপমেন্ট, সেখান থেকে যে বিকাশটা কি কেন্দ্রীয় অংশ থেকে প্রান্তীয় অংশ, কেন্দ্র থেকে যদি একটা হয় তা প্রান্তের দিকে যায়, মানে তোমার যে আমাদের যে শরীর হয় তা এখান থেকে বাইরের দিকে যায়। ঠিক আছে, তার সঠিক আনসার হবে তোমার এ, যে যে ডেভেলপমেন্ট অ্যাকোয়ার ফ্রম সেন্ট্রাল পার্ট অফ দ্য বডি টুয়ার্ড দ্য পেরিফেরাল। ঠিক আছে, এটা অ্যান্সার হবে। দেখুন এখানে এক্সপেরিমেন্ট করা আছে, শিশুর বিকাশের নীতি সম্পর্কে সঠিক উত্তর হলো শরীরের কেন্দ্রীয় অংশ থেকে প্রান্তিক অংশের দিকে বিকাশ ঘটে, যাকে আমরা প্রক্সিমাল ডিস্টাল বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, যে কেন্দ্রীয় অংশ থেকে বাইরের দিকে গেলে যেটা কি হবে প্রক্সিমাল ডিস্টাল বলা। ঠিক আছে, অগ্রগতি বলে বৃদ্ধি শরীরের কেন্দ্র থেকে শুরু হয় এবং প্রান্তিক দিকে অংশ দিকে অঙ্গ প্রত্যঙ্গের দিকে অগ্রসর হয়। এটি একটা শিশুর কেন্দ্রীয় থেকে বাইরের দিকে বৃদ্ধি এবং বিকাশের বর্ণনা করে। তাহলে এটা মনে রাখো যে কেন্দ্রের থেকে শরীরের কেন্দ্র থেকে বাইরে যেটা, তাহলে প্রক্সিমাল ডিস্টাল। আবার বলা দিই শরীরের উপর থেকে নিচে, আমরা পড়েছিলাম যে সকালে কাজটা হচ্ছে শরীরের মাথা থেকে পা পর্যন্ত যে ডেভেলপমেন্ট হয় সেটা হবে তোমার সেফালিকোডাল। ঠিক আছে, সেফালিকোডাল ডিস্টেন্স বলা হয়, ডেভেলপমেন্ট বলা হয়। ঠিক আছে, সেফালিকোডাল ডেভেলপমেন্ট দুই প্রকার, একটা প্রক্সিমেন্টাল, একটা সেফালিকোডাল। ঠিক আছে, এই দুটো মনে রাখবে, যে খুব পরীক্ষা খুব আসে, যে সেটা যখন উপর থেকে পা থেকে মাথা থেকে পা পর্যন্ত যে যে বিকাশ ঘটে সেটা হবে তোমার সেফালিকোডাল। ঠিক আছে, সেফালিকোডাল এটা প্রতি মনে রাখবে, যে মাথা থেকে পা যেটা হয় সেটা সেফালিকোডাল ডিস্টেন্স বলা হয়, ডেভেলপমেন্ট বলা হয়। তা 2 নম্বর কি আছে, শিশুদের ভাষা বিকাশ প্রভাবিত হয়, মানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অ্যামং দ্য চিলড্রেন গেট ইনফ্লুয়েন্স, মানে ভাষা বিকাশ কীটা প্রভাবিত হয়? শুধুমাত্র বংশগত, বি বলছে শুধুমাত্র পরিবেশ, সি বলছে বংশগত পাশাপাশি পরিবেশ, ডি বলছে না বংশগত না পরিবেশ। এখন দেখো বংশগত শুধু হবে না, আমরা বলছিলাম যে যারা সকালে যে গ্রোথ সমান এনভায়রনমেন্টাল ইন্টু হেরিডিটি। ঠিক আছে, মানে বংশগতি এবং এনভায়রনমেন্টাল গুণফল হলো তোমার যে
গ্রোথ, সেক্ষেত্রে ভাষাও যে আমরা সেখানে একটা আমরা পড়েছিলাম যে শিশুদের ভাষার বিকাশটা সেখানে আছে ডেভেলপমেন্ট অফ যে ডেভেলপমেন্টের যে প্রিন্সিপাল, সেখানে বলছে যে ডেভেলপমেন্ট সমান এনভায়রনমেন্টাল ইন্টু হেরিটেজ আছে, গ্রোথ সমান দুটা, এই ডেভেলপমেন্ট এটাও ঠিক আছে। সে বলছে যে শুধুমাত্র এখানে পরিবেশ নয়, এখানে শুধুমাত্র বংশগত নয়, এখানে বংশগত এবং পাশাপাশি পরিবেশও প্রভাব বিস্তার করে, যেমন কি জেনেটিক অ্যাজ ওয়েল এনভায়রনমেন্টাল। সঠিক হিসেবে সি, মানে শুধু তোমার দেখো শুধু যে ভাষা বিকাশ হতে যেটা এটা শুধু পরিবেশ থেকে হবে না, ধর বংশগত। আমাদের বেঙ্গলিতে একটা কোনো সুষ্ঠু হৃষ্টপুষ্ট ছেলেকে তুমি আমেরিকা নিয়ে গেলে, সে জন্মেছে বাংলাতে, জিনগত তার বাংলা, কিন্তু বংশগত মানে জেনেটিক সে বাংলা, কিন্তু সে যদি আমেরিকা থাকে সে কি আর বাংলা কথা বলবে, সেখানে সে ইংলিশ কথা বলবে, তার ভাষা চেঞ্জ হয়েছে, স্যার সেক্ষেত্রে একটা এনভায়রনমেন্টাল ইফেক্ট করে, ঠিক আছে। আবার দেখো কোনো যদি সুস্থ ফ্যামিলির একটা যদি শিক্ষিত ফ্যামিলির ছেলেকে তুমি যদি একটা গ্রামের উত্তর বা বস্তি এলাকা নিয়ে যাও, তোমার তার যে ভাষা, আবার একটা শিক্ষিত ফ্যামিলি যে ছেলে ভাষা, তার মধ্যে পুরো চেঞ্জ হয়ে যায়, ভাষাটা পুরো চেঞ্জ হয়ে যায়। তাহলে ভাষার ক্ষেত্রে শুধু পরিবেশ নয়, পাশাপাশি বংশগত প্রভাব বিস্তার করে, এটা বলছে বংশগত পাশাপাশি পরিবেশও। এক্সপ্লেন কি দেখো, শিশুদের ভাষা বিকাশে বংশগত পাশাপাশি পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। এই দুটি কারণের মধ্যে একটি কারণ পার্থক্য রয়েছে, যে যদিও বংশগত পরিবেশের প্রভাব উভয় বক্তৃতা ভাষার উপর যেন গুরুত্বপূর্ণ ভূমিকা বলে। তাহলে কি ভাষা বিকাশের ক্ষেত্রে তোমার বংশগতি এবং পাশাপাশি পরিবেশও দুটো প্রভাব বিস্তার করে। পুরো ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে বুঝবে, ঠিক আছে, এগুলো পুরো ইম্পর্টেন্ট। 3 নম্বর কোশ্চেন, যে একটি প্রগতিশীল শ্রেণীকক্ষ মানে প্রোগ্রেসিভ ক্লাসরুম, আমরা জন ডিউ দিয়েছিলাম প্রোগ্রেসিভ ক্লাসরুম, ঠিক আছে। সেখানে দিয়েছিল কি বলছে যে এই যে জন ডিউ যে প্রোগ্রেসিভ ক্লাসরুম দিয়েছিল, সেখানে কি বলছে প্রগতিশীল ক্লাসরুম কাকে বলে, শ্রেণীকক্ষ কাকে বলা হয়। বলছি এতে বলছে শুধুমাত্র নীরব শ্রবণের মাধ্যমে শুধু মানে টিচার বলে যাবে, শিক্ষার্থীরা নীরবে শুনে যাবে, এটা প্রগতিশীল শ্রেণীকক্ষ? এটা কখনোই হবে না। কেন, টিচার যদি বলে যায় শিক্ষার্থী শুনে, তাহলে কি হবে, রেসপন্স করতে হবে, তাই প্রগতির মানে কি অ্যাক্টিভ, মানে টিচার বলবে, শিক্ষক বলে, শিক্ষার্থীরা কোশ্চেনে রেসপন্স করবে, অ্যান্সার দিবে, ঠিক আছে, তবেই হবে সেটা প্রগতিশীল। দেখবেন শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্যের সম্মান দান করা, হ্যাঁ এটা হতে পারে ব্যক্তিগত পার্থক্য। কেন, একটি ক্লাসরুমে বিভিন্ন আইকিউর বিভিন্ন স্টুডেন্ট থাকে বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে শিক্ষার্থী আছে, ফলে তাদের সবার একই রকম একই নয়, সবার ক্যাচিং ক্ষমতা সবারই বোঝার দক্ষতা এক নয়, তাই তাদের মধ্যে ব্যক্তিগত সম্মান করা, ঠিক আছে। নাম্বার ভিত্তিক এটা হবে না, নাম্বার ভিত্তিক পড়াশোনা প্রগতিশীল কোনো, যে শুধু নাম্বার পাওয়ার জন্য পড়ানো, এটা কখনো হবে না, ঠিক আছে। দ্বিতীয়ত শেখার আচরণগত নীতির উপর ভিত্তি, শেখার আচরণগত নীতির উপর ভিত্তি করে, মানে শিক্ষা কিভাবে শিখাচ্ছে শুধু তার উপর ভিত্তি করবে, এটাও হবে না। শিক্ষার আচরণগত মানে আমি শিখাচ্ছি, আমার এটাই মেন, আমি যেভাবে শিখাচ্ছি এটাই একবার একটা পদ্ধতি, আর কোনো পদ্ধতি নেই, এটা হয় না। বেস অন দ্য ভেরিয়াসটিভ প্রিন্সিপাল লার্নিং, এটা হয় না, ঠিক আছে। এখন সঠিক অ্যান্সার তো হবে যে বিটটা, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্যের সম্মান করা। কেন, যে একটা যে আমি এমন শিক্ষকের উচিত এমনভাবে শিক্ষাদান করা যাতে কি হয়, যে এবার লোয়ার ক্লাস পর্যন্ত যার আইকিউ একবার কম বা যে একবার কম বুঝে, তার সেও যেন সেটা বুঝতে পারে, তাহলে সেইভাবে তার শিক্ষার্থীকে বুঝাতে হবে। না হলে কি হবে, যদি শিক্ষক যদি দেখে যে ক্লাসের যারা প্রথম ফার্স্ট বয়কে, প্রথম যারা আইকিউ হাই আইকিউ তাদেরকে কেন্দ্র করে শিক্ষা দেয়, তাহলে কি শিক্ষাটা হবে না। তার ব্যক্তিগত পার্থক্য দেখে সেভাবে শিক্ষাদান করতে হবে। রেসপেক্ট ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যামং দ্য লার্নার, ঠিক আছে, এটা মনে রাখবেন। এক্সপ্লেন কি আছে দেখো, আমেরিকান দার্শনিক জন ডিউ প্রগতিশীল শিক্ষা দিয়েছিলেন, এটা মনে রাখবে। তাহলে প্রগতিশীল শিক্ষা কে দিয়েছিলেন বা প্রোগ্রেসিভ এডুকেশন দিয়েছিলেন তোমার জন ডিউ। ধারাটি প্রস্তাব করেন, তিনি বলেন যে শেখা কেবল হাতে কলমের পদ্ধতির মাধ্যমে ঘটে, তাই মানে হাতে কলম মানে অ্যাক্টিভ মানে হাতে কলম মানে তবে অ্যাক্টিভ হবে। তাই শিক্ষার্থী অবশ্যই তাদের পরিবেশের সাথে খাপ খায় নিয়ে শিখতে হবে। একজন প্রগতিশীল শ্রেণীকক্ষে শিক্ষকের উচিত শিক্ষার্থীর মধ্যে ব্যক্তিগত পার্থক্য মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, খুব ইম্পর্টেন্ট, যে টার্মগুলো আছে না, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যেখানে থাকবে সেখানে দিবে, ঠিক আছে। এখানে কিছু কিছু শব্দ থাকে, যেগুলো টার্ম থাকে, যেগুলো কখনোই হবে না। সো এই যে মার্কস ওরিয়েন্টেড কখনো হবে না, পরীক্ষা কোনো যে কখনো হবেই না, শিশুর বিরুদ্ধে যাবে না, সে মার্ক ওরিয়েন্টেড হবেই না পরীক্ষাতে। তাই ব্যক্তিগত পার্থক্যের সমান কথা, সঠিক অ্যান্সার হবে তোমার বিটটা। তারপর কোশ্চেন কি আছে দেখো, লরেন্স কোয়েলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বে শাস্তি এড়াতে নিয়ম মেনে চলা বলতে বোঝায়, নিয়ম মেনে চলা বলতে বোঝায় মানে যে আমার যে লরেন্স কোয়েলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি আছে, সেখানে তিনি যে 3টা দিয়েছিলেন স্টেজ, তিনি দিয়েছিলেন প্রাক প্রথাগত পর্যায়। বলছে এখানে যে তাহলে প্রশ্ন করে শাস্তি এবং শাস্তি এটাতে নিয়ম মেনে চলা, মানে যে শিশুরা যখন কোন পর্যায়ে, মানে লরেন্স কোয়েলবার্গের নৈতিক বিকাশের কোন পর্যায়ে শিশুরা তাদের শাস্তি এটাতে বর্জনের নিয়ম মেনে চলে। এটা হচ্ছে প্রথম কি প্রাক প্রথাগত পর্যায়, যৌতিক সক্রিয়, এটা দেখো এটা তো কোয়েলবার্গের নয়, এটা পেঁয়াজের স্টেজ, এটা হবে না। প্রথাগত পর্যায় এবং উত্তর প্রথাগত পর্যায়, ঠিক আছে। আমরা তাহলে কি জানি, কোয়েলবার্গ 3টা দিয়েছিল। প্রথাগত পর্যায়ে কত সাল দিয়েছিল, প্রথাগত দিয়েছিল তোমার 4 বছর থেকে 10 বছর প্রথাগত পর্যায়ে, মানে প্রি কনভেনশনাল স্টেজ। তারপরে দিয়েছিল
প্রাক প্রথাগত পর্যায়ে দিয়েছিল তোমার যে 10 থেকে 13 বছর, 13 বছর পর্যন্ত। এটা খুব ভালো করে মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে উত্তর প্রথাগত দিয়েছিল 13 বছরের বেশি। তাহলে এই তিনটে বলছে এর মধ্যে কোনটায় যে শাস্তি এড়াতে নিয়ম মেনেছে। শাস্তি মানে কি, তুমি যখন ছোট শেষে দেবে, যারা ছোটরা যারা আছে তাদের দেবে, তুমি যদি বলো যে তোকে তুই এটা করে দে, তোকে একটা শাস্তি দেবো, সে শাস্তি এড়ানোর জন্য সে অনেক ভয় সেটা করে দেয়, ঠিক আছে। ভয় পেয়ে যায়, মানে ভয় মানে কি, সেটা যেটা ভুল করেছে সেটা এড়ানোর জন্য সেটা যে কোনো সে কাজ করতে রাজি আছে, ঠিক আছে। এটা হবে তোমার 1 নম্বর, যে প্রাক প্রথাগত পর্যায়ে, যেটা হচ্ছে প্রি কনভেনশনাল স্টেজ। লরেন্স কোলবার্গে নৈতিক বিকাশ তত্ত্বে শাস্তি এড়াতে নিয়ম মেনে চলা। শাস্তি তো মানে ভয় দেখে তুমি এটা করো না, তোমাকে এটা হবে না। যখন আমরা কোনো ছোট বাচ্চা ভয় দেখায় যে এটা কর, তাহলে তুমি এটা তুমি যদি এই কাজটা করে দাও তাহলে তোমাকে পানি থেকে মুক্ত দেবো, তাহলে কি তারা সে শাস্তি এড়ানোর জন্য সবগুলো কাজ করতে রাজি আছে, ঠিক আছে। এটা প্রাক প্রথাগত পর্যায়ে প্রতিনিধিত্ব করে। প্রাক প্রথাগত স্তরে নৈতিকতা বাহ্যিকভাবে নিয়ন্ত্রিত হয়। মানে কি বাহ্যিক মানে কি, বাইরে যে তাকে শাস্তি দিচ্ছে সে তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সে শাস্তি দিয়ে মুকুব করার জন্য যে কোনো কাজ করবে, তখন শিশু সেই কাজটি করতে রাজি থাকবে, ঠিক আছে। মানে সে শাস্তি এড়ানোর জন্য যে কোনো কাজ করতে রাজি, ঠিক আছে। কোনো একটা ভুল করে বলছে, ভুলে বলছে শাস্তি হবে, সে শাস্তির জন্য সে যে কোনো কাজ করতে সে রাজি থাকে। ব্যক্তি দ্বারা আরোপিত নিয়মগুলি শাস্তি এড়ানোর কাজে মেনে চলে, তা দিয়েছে। তার মানে শাস্তি এড়ানোর নিয়মগুলি মেনে চলে প্রাক প্রথাগত পর্যায়ে। লোহেন্স করে যে মোরাল ডিমান্ড থিওরি খুব ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এখানে প্রাক প্রথাগত পর্যায়, প্রথাগত পর্যায় এবং উত্তর প্রথাগত পর্যায়ে 3টি পর্যায় থাকে, এবং এগুলোকে আবার বিভিন্ন স্তরে ভাগ করা হয়। এটা হচ্ছে পর্যায়, মানে এটাও মনে রাখবে যে কোয়েলবাগ তিনি তিনটি পর্যায় দিয়েছিল, কিন্তু স্তর দিয়েছিল তোমার 6টি স্তর, 6 স্তর দিয়েছিল, ঠিক আছে, মনে রাখবে। এটা তুমি যখন থিওরি ক্লাস সেখানে ডিটেলস জানবে। তারপরে আছে দেখো 5 নম্বর, শেখার প্রক্রিয়া সহায়তা করার জন্য একজন শিক্ষকের এমন কৌশল ব্যবহার করা উচিত যা জোর দেয় কিসের উপর। বলছে শিক্ষার প্রক্রিয়া সহজ করতে, তুমি একটা জিনিস শিখাবে সেটা সহজ করবে, তুমি কিসের উপর জোর দিবে শিক্ষক হিসাবে। জটিল থেকে সরল ধারণার প্রগতি, প্রথমে জটিল দিবে, প্রথমে জটিল হবে না, কারণ জটিল শিখতেই পারবে না প্রথমে। দিয়েছে অভিসারী চিন্তার প্রাধান্য। অভিসারী মানে কি, কনভেনশন, মানে সে একটা ধারণা তার ভিতরে রয়েছে, তার 3-4টা ধারণা করার কোনো ক্ষমতা রাখবে না, মানে এই অভিসারী এবং প্রতিসারী। অভিসারী মানে কি, তুমি একটা কোনো সমস্যার সমাধান করছো, সে একটাই সূত্র নিয়ে একটা দিকেই তুমি সমাধান করছো, কিন্তু যখন আর এটা হচ্ছে অভিসারী। আর প্রতিসারী মানে কি, তুমি একটা সমস্যাকে বিভিন্ন দিয়ে তুমি করতেছো, তার মানে সেখানে হয় প্রতিসারী চিন্তা ভাবনা। সে হলো বিভিন্ন ধারণার মধ্যে সম্পর্ক অন্বেষণ করা, মানে বিভিন্ন যে ধারণা আছে তার মধ্যে সম্পর্ক অন্বেষণ করা। শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক সংস্কৃতি তৈরি করে। দেখো প্রতিযোগিতামূলক হবে না, কারণ কম্পিটিশন এগুলো খুব, এই যে টার্মগুলো প্রতিযোগিতামূলক, নাম্বারমূলক, এগুলো হবে না। তাহলে কি বিভিন্ন কোশ্চেন হবে তোমার যে বিভিন্ন ধারণার মধ্যে সম্পর্ক অন্বেষণ করে। যে একটা তুমি তাকে সহজ করে শেখাবে, তার আমি ধরো তাকে একটা একটা টপিক শেখাবো, তুমি যদি তাকে বল শেখালে, ঠিক আছে, যে একটা বল তাকে তুমি তার ছবিকে দিলে, তার থেকে না করে তুমি যে বলে তুমি গোল পৃথিবী, যদি বলো পৃথিবী গোল, তাকে তুমি কি করে বোঝাবে। তাকে তোমাকে তুমি তাকে 3-4টা জিনিসের সঙ্গে ডিল করবে। তুমি তাকে প্রথমে বলবে হয়তো যে তুমি আপেল দেখেছো, তারপরে তুমি ডিম দেখেছো যে উপগোলাকার, উপগোলাকার, তাহলে পৃথিবীটা একটি সেই উপগোলাকার মতো, ঠিক আছে, বা পৃথিবী একটি আপেলের মতো। এইভাবে কি বিভিন্ন 2-3টে সম্পর্কের সাথে যোগ করে রিলেটেড করে তাকে বোঝানো হয়। বলছে এক্সপ্লোরিং দ্য রিলেশনশিপ বিটুইন ডিফারেন্স এক্সপেক্ট, ঠিক আছে, ডিফারেন্ট কনসেপ্ট, বিভিন্ন কনসেপ্টের সঙ্গে রিলেশন করে তার সঙ্গে সেটা বোঝানো হয়। তা এক্সপেরিমেন্ট দেখো, শেখার প্রক্রিয়া সহায়তা করার জন্য একজন শিক্ষকের এমন কৌশল ব্যবহার করা উচিত যা বিভিন্ন ধারণার মধ্যে সম্পর্ক অন্বেষণ উপর জোর দেয়। তাহলে বিভিন্ন ধারণা মনের সঙ্গে আমি একটা কনসেপ্ট বলবো, তাকে 3-4টা উদাহরণ দিয়ে সেখানে স্থাপন করবো, ঠিক আছে। শিক্ষককে শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের শিক্ষণ কৌশল ব্যবহার করতে হবে। ওই কৌশলগুলি শিক্ষকদের ভিন্ন দৃষ্টিকোণ থেকে ধারণাগুলি অন্বেষণ করতে শিক্ষার্থী পরিচালিত সাহায্য করা হয়, ঠিক আছে। কি হচ্ছে, তাহলে ওই কোনো কনসেপ্ট থেকে তুমি যদি 3-4টা জিনিসের সাথে রিলেটেড করবে, তাহলে তার সেই কনসেপ্টটা গ্রহণ করতে সুবিধা হয়, ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন আছে, লে ভাইগোষ্ঠী তত্ত্ব মূলত ব্যাখ্যা করার উপর দৃষ্টি নিবদ্ধন করে। মানে লে ভাইগোষ্ঠী তত্ত্বটি কিসের উপর জোর দিয়েছেন, ঠিক আছে। যেমন আমার পেঁয়াজের কি কগনিটিভ ডেভেলপমেন্ট, তা কোয়েলবার কি মোরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। তাহলে ভাইগোষ্ঠী কি দিয়েছিলেন, প্রথম আছে তা তোমার থিওরিগুলো ভালো করে পড়বে, যারা থিওরি পড়ে না, আগে থিওরি ক্লাস করো, তারপরে এগুলো দেবে, ঠিক আছে। কারণ থিওরি না করলে তুমি বুঝতে পারে না, মাথার মধ্যে চলে যাবে। আশা করি তোমরা সবাই ডিএড করেছো, বিএড করেছো, সেখানে তোমার একটা কনসেপ্ট আছে, তবে এগুলো এক্সপ্লোর করলে তোমার জিনিসটা ভালো করে যাবে। যদি তুমি বুঝতে না পারো, আগে তোমার থিওরি দেখো, থিওরি ক্লাসে দেখে তারপর এটা করো, ঠিক আছে। কি বলছে, লে ভাই গোষ্ঠী কিসের উপর জোর দিয়েছেন, ঠিক আছে। বলছে বিকাশের উপর বংশগতি প্রভাব, এটা তিনি দেয়নি। লে ভাই গোষ্ঠী আমরা জানি সোশ্যাল কনস্ট্রাকশন হয়েছিলেন। ঠিক আছে, জ্ঞান বিকাশের সংস্কৃতি হাতের ভূমিকা, দেখা যাক কি হয়। সে বলছে সামাজিকরণ জৈব পরিবেশের মডেল,
সামাজিকরণ দেয়, তারপর যে প্রেরণার উপর অ্যাট্রিবিউশন প্যাটার্ন প্রভাব, অ্যাট্রিবিউশন মানে বিভিন্ন বৈচিত্র্য প্রভাব, ঠিক আছে। এখানে দেখো সঠিক অ্যান্সার হবে তোমার যে যে বিটটা জ্ঞান ও বিকাশের সাংস্কৃতিক ভাবে আমরা জানি সোশ্যাল কালচারের উপর ভালোভাবে সামাজিক ও কালচারের উপর গুরুত্ব দিচ্ছেন। দেখো এখানে সামাজিকরণ জৈব পরিশোধ পাবে, এটা হবে না, ঠিক আছে। এখানে সঠিক অ্যান্সার বি, ঠিক আছে। বলছে দ্য রোল অফ দ্য কালচার টুলস দ্য কগনিটিভ ডেভেলপমেন্ট, এটা সঠিক অ্যান্সার হবে। তাহলে এক্সপ্লেন দেখো, লে ভাইগোসিস তত্ত্ব মূলত জ্ঞানীয় বিকাশে সংস্কৃতির হাতিয়ারকে ভূমিকা রয়েছে, মানে দেখতে পাচ্ছি যে কগনিটিভ ডেভেলপমেন্ট কি, কগনিটিভ ডেভেলপমেন্টে কালচার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তিনি এটা গুরুত্ব দিচ্ছেন। কালচারের উপর সামাজিক সোশ্যাল কনস্ট্রাকশন বলা হয়, তোমার একে ভাইগোষ্ঠী যে কালচার দিয়ে যে সোশ্যাল কালচারাল থিওরি, ভাইগোষ্ঠী তার মানে কি, তিনি সোশ্যালের উপর এবং কালচারের উপর গুরুত্ব দিয়েছেন। নির্ধারণ করেন ভাইগোষ্ঠীর তত্ত্ব সংস্কৃতির নির্দিষ্ট হাতিয়ার ব্যক্তিগত বক্তৃতা এবং প্রক্সিমাল ডেভেলপমেন্ট অঞ্চলের জোর দিয়েছে, মানে ব্যক্তিগত অঞ্চল প্রক্সিমাল ডেভেলপমেন্টের জন্য প্রক্সিমাল ডেভেলপমেন্ট পড়বে জিপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এমকিও, মোর নলেজ আদার্স, এই সবগুলো কি তোমার ভাইগোষ্ঠী তা দিয়েছিল তার থিওরিতে, যেটা কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি, যে একটা ব্যক্তি একটা শিশু কতদূর পর্যন্ত শিখতে পারে, ঠিক আছে। একটা সহযোগিতামূলক একটা শিখলো, সে নিজে সহজে যতটা শিখছে এবং তাকে নিজে যতটা শিখলো, ঠিক এই অঞ্চলে সে নিজে শিখলো, কিন্তু তাকে যদি হেল্প করা হয় সে এতটা শিখতে পারে, ঠিক আছে। এইটা হচ্ছে এই যে এখান থেকে জোন জিপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, আর যিনি সাহায্য করেছেন তাকে শিখতে সিনেন এমকে ও মোর নলেজেবল আদার্স, ঠিক আছে। একে মাচাঙ্গি বলা হয়। তারপর দেখো কি আছে, 7 নম্বর কোশ্চেন কি আছে, ক্রিকেট বিষয়ক আলোচনার সময় একজন শিক্ষক বেশিরভাগই প্রশ্ন ছেলেদের উদ্দেশ্যে করেন, মেয়েদের উদ্দেশ্য নয়। শিক্ষক এই আচরণটি একটি কিসের উদাহরণ, মানে একটা ক্রিকেট বিষয় আলোচনা, সেক্ষেত্রে বারবার তিনি ছেলেদেরই বলছে কিন্তু মেয়েদের সেখানে উল্লেখ করছে না, এটা কখনো করা উচিত নয়, ঠিক আছে। এটা কি, এটা লিঙ্গ ক্ষমতায়ন, লিঙ্গ পক্ষপাত, লিঙ্গ প্রাসঙ্গিকতা, লিঙ্গ হুমকি। এটা হচ্ছে সত্যি, এটা একবার হচ্ছে তোমার পক্ষপাত, লিঙ্গ পক্ষপাত মানে তোমার হচ্ছে যে জেন্ডার তুমি বায়াস করতেছো, জেন্ডার বায়াস মানে তুমি ছেলে মেয়েকে গার্লস অ্যান্ড বয় আলাদা আলাদা করাচ্ছ, তুমি ক্লাসে এমন কিছু শব্দ ইউজ করবে না, এমনভাবে তুমি উদাহরণ দেবে না যাতে কি হয় তোমার ছেলে ও মেয়েদের গার্লস বয়ের মধ্যে ডিফারেন্স থাকে। কেন এখন তো মেয়েরাও তো ভালো ফুটবল ক্রিকেট খেলতে পারে, তারাও তো উন্নত করছে, তেমন কি তুমি এখানে জেন্ডার বায়াস করছো, লিঙ্গ পক্ষপাত, ছেলে মেয়েকে তুমি আলাদা দৃষ্টিভঙ্গি দেখছো। ক্রিকেটরা মাত্র যে ছেলেরাই খেলতে পারে, মেয়েরা খেলতে পারে না, সেভাবে এখানে জেন্ডার বায়াস হচ্ছে, ঠিক আছে। সঠিক আনসার জেন্ডার বায়াস বা লিঙ্গ পক্ষপাত। লিঙ্গ পক্ষপাত হলো একটি লিঙ্গকে অন্য লিঙ্গের চেয়ে বেশি প্রাধান্য দেওয়া। এখানে কি শিক্ষক কি করছে, তিনি ছেলেকে বেশি প্রাধান্য দিচ্ছে, এই ধরনের এটি এক ধরনের অবচেতন পক্ষপাত, অর্থাৎ দেখো এটা ডাইরেক্ট তুমি আলাদা করছো না, কিন্তু এটা মনে মনে দিক থেকে তারা, তুমি যদি একটা বলো পারো তো ছেলেরাই ভালো খেলে, ছেলেরাই পারে, মেয়েরা পারে না, তার মানে এটি মেন্টালি ভাবে তাদের থেকে এটা তুমি পক্ষপাত করতেছো, ঠিক আছে। অন্তর্নিহিত পক্ষপাত যা তখন ঘটে যখন একজন ব্যক্তি অবচেতনভাবে কিছু মনোভাব আরোপ করে, ঠিক আছে। তাহলে কি এবার তাহলে ছেলে মেয়েদের ক্লাসে বলতে এটি জেন্ডার বায়াস বলা হয়। 8 নম্বর কোশ্চেন কি, শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষে একজন শিক্ষক গুরুত্ব দেন কি, শিশু কেন্দ্রিক শিক্ষা কেন্দ্রে একজন শিক্ষক গুরুত্ব দেন কি হচ্ছে, ইন এ চাইল্ড সেন্টার ক্লাসরুম এ টিচার গিভ ইম্পর্টেন্ট টু ঘন ঘন বস্তুনিষ্ঠ পরীক্ষা, ঘন ঘন পরীক্ষা হবে না, ঠিক আছে, ঘন ঘন পরীক্ষা দিলে কখনোই হবে না। সক্রিয় জ্ঞান নির্মাণ প্রক্রিয়া যেভাবেই সম্ভব সিলেবাস সমস্ত করে, যেভাবেই সিলেবাস সমস্ত এটা কি করে সম্ভব, এটা কখনোই হবে না, যে সিলেবাস শেষ করলেই যে তাদের ভালো হবে এমন না, ঠিক আছে। কঠোর শাস্তি কঠোর কখনোই হবে না, তাহলে এখানে হবে সক্রিয় জ্ঞান নির্মাণ প্রক্রিয়া, মানে অ্যাক্টিভ নলেজ কনস্ট্রাকশন প্রসেস। অ্যাক্টিভ নলেজ মানে কি হাতে কলমে কাজ করা, যে জন ডিভিডি অ্যাক্টিভ নলেজ বলছে তোমার হাতে কলমে, সেটাকে তোমার ফিল্ডে যেয়ে বা তাকে একটা স্পর্শ করে, যেটা সেটা হবে তোমার সক্রিয় জ্ঞান নির্মাণ প্রক্রিয়া। শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষে দেখুন এই যে শিশুদের যে চাইল্ড নার্সারি রুম বা কেজি স্কুলে দেখুন সব তাদের খেলনা জিনিস থাকে এবং তাদের ড্রয়িং থাকে এবং সেগুলোকে তারা দেখে বা সেকে স্পর্শ করে তারা সেখানে সক্রিয়ভাবে তার জ্ঞান অর্জন করে। শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষে শিশুদের অভিজ্ঞতা, তাদের কণ্ঠস্বর এবং সক্রিয় জ্ঞান গঠন প্রক্রিয়া অংশগ্রহণকে প্রাধান্য দেওয়ার মানে এটা মানে শিশুকেন্দ্রিক শিক্ষা মানে তাদের অভিজ্ঞতা, তাদের কণ্ঠস্বর, তাদের সক্রিয় ইত্যাদি প্রাধান্য দেওয়া হয়। প্রতিটি শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষে সবচেয়ে ভালো শিক্ষণ ঘটে যখন শিক্ষকরা শেখার সুবিধা এবং সক্রিয়কারী হয়, মানে সেখানে শিক্ষকরা যখন তাকে শেখার জন্য অনেক সাহায্যকারী হয় এবং সক্রিয় হয় তখন তাদের শিক্ষাটা ভালো বলে। 9 নম্বর কোশ্চেন গেছে, নিচে কোনটি শিশুদের সামাজিকরণের প্রাথমিক ধাপ, মানে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং দ্য প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন। দেখো সিটের যে কোশ্চেনগুলো এসছে পুরো সিলেবাস থেকে এসে এবং কোশ্চেনটা খুব ভালোভাবে করে, যেগুলো তোমার আপকামিং প্রাইমারি অ্যাপার্টমেন্টের খুব গুরুত্বপূর্ণ, কারণ দেখো প্রাইমারি পাশে হাতে তোমরা দেখেছো কত মানে হার্ডি হয়েছে, ঠিক আছে, তাই তোমাদের সেই প্রিপারেশন থাকতে হবে। বলছে প্রাথমিক, বলছে এখানে সামাজিকরণের প্রাথমিক বাহক, ঠিক আছে, এজেন্ট প্রাথমিক সামাজিকরণ প্রাথমিক হচ্ছে এই যে বই ও ম্যাগাজিন,
বিতে যে তাৎক্ষণিক পরিবার, সে যে পিতামাতা কর্মক্ষেত্র, দিয়েছে হাসপাতালে কর্মী। দেখো এখানে তাৎক্ষণিক বই ম্যাগাজিন, তুমি বই কবে পড়তে শুরু করো? তুমি তো বই যখন নিজে পড়া বুঝতেছো 1-2 বছর পর থেকে পড়া শুরু করে। তাহলে পিতামাতা কর্মক্ষেত্র, পিতামাতা কর্মক্ষেত্র মানে যেখানে কাজ করে সেখানে সম্ভব নয়, তুমি সেখানে থাকতে পারো না, সেখানেও শিশুরা সেখানে থাকে না, ম্যাক্সিমাম বাড়ি থাকে। হাসপাতালে কর্মীরা এরা কি করে সময়? হাসপাতালে কর্মী হবেই না, কারণ তো হাসপাতাল কখন যাবে? হাসপাতাল যখন মানুষ অসুস্থ হবে কোনো কিছু তখন যাবে, তাতে কি সামাজিক হবে? সামাজিককরণ তোমার কাজ সাথে বেশি, তুমি যার সাথে বেশি মিশবে তুমি তার মতো সেখান থেকে সামাজিক হবে। এখন কি হবে? তাৎক্ষণিক পরিবার, পরিবার মানে কি? ইমিডিয়েট, ইমিডিয়েট ফ্যামিলি, ঠিক আছে? ইমিডিয়েট ফ্যামিলি যখন সে একটা শিশু জন্ম করার পর থেকে মা বাবা দাদু ঠাকুমা সবাই সেই ফ্যামিলির সঙ্গে আছে, মানে তাদের যে আচার আচরণ, তার সেই শিশুটি আত্মসাৎ করতেছে, সেখান থেকে তাদের আচার আচরণ যেমন হচ্ছে তোমার শিশুটি তাদের মধ্যে তার মধ্যে তাদের আচার সামাজিকরণ সেভাবে করবে। তাই প্রাথমিক সামাজিকরণ হচ্ছে পরিবার, এটা খুব মনে রাখবে যে প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন চিলড্রেন এটা পরিবার, ঠিক আছে? আবার সেকেন্ড সোশ্যালাইজেশন দুই ভাগে মানে সোশ্যালাইজেশন হয়, ঠিক আছে? প্রাইমারি সোশ্যালাইজেশন, প্রাইমারি আর সেকেন্ডারি। সেকেন্ডারি মানে কি? তোমার সেকেন্ডারি কি বলছে? তো প্রাইমারি হচ্ছে তোমার পরিবার ফ্যামিলি, বলছে ফ্যামিলি পড়ছো, আর সেকেন্ডারি কি হবে তোমার? যে ফ্রেন্ডস, ফ্রেন্ডস, টিচার, স্কুল, কলেজ, ঠিক আছে? এগুলো হচ্ছে ক্লাব, ক্লাব হচ্ছে এগুলো সব কি তোমার সেকেন্ডারি সোশ্যাল। তুমি ক্লাবে যাচ্ছ সেখানে মিশ্র শেখার মতো হচ্ছে, এগুলো সব সেকেন্ডারি সোশ্যালাইজেশন। পরীক্ষা পড়ে যে প্রাইমারি এর মধ্যে কোনটা প্রাইমারি সেকেন্ড সোশ্যালাইজেশন নয়, ঠিক আছে? বা কোনটি সেকেন্ডারি সোশ্যালাইজেশন এগুলো করো। এক্সপ্লেন কি আছে দেখো, শিশুদের ক্ষেত্রে তাদের পরিবার হলো সামাজিকরণের প্রাথমিক বাহক, কারণ তারা তাদের পরিবারের সদস্যদের সাথে তাৎক্ষণিক যোগাযোগ থাকে, তারা তাদের বাইরের জগতের সাথে পরিচয় করে দেয়। মানে এই যে পরিবারের সদস্য তারা তারা কি করে? তাদের শিশুদের পারিপার্শ্বিক জগতের সঙ্গে তাদের পরিচয় করে দেয়, আস্তে আস্তে তাদের সেকেন্ডারি সোশ্যালাইজেশন হতে শুরু করে। 10 নম্বর কোশ্চেনের জিন পিয়াজেটের জ্ঞানীয় বিকাশ তত্ত্বে সুনির্দিষ্ট কর্মক্ষম প্রজাতি বয়সের সাথে মিল আছে। বলছে কংক্রিট অপারেশনাল টেজ ইন জিন পিয়াজেট থিওরি কগনিটিভ ডেভেলপমেন্ট করসপন্ডেন্ট টু দ্য এজ, মানে কগনিটিভ ডেভেলপমেন্ট, ঠিক আছে? জিন পিয়াজেটের কি বলছে? পিয়াজের যে বলছে যে জ্ঞানীয় বিকাশ তত্ত্বে সুনির্দিষ্ট কর্মক্ষম পর্যায়ে, মানে যেটা বলছে তোমার মুক্ত সক্রিয় বা কংক্রিট অপারেশনাল টেজ, যে ইংলিশ বাংলা ইংলিশ আছে কংক্রিট অপারেশনাল টেজ, যে পেঁয়াজের যে তত্ত্ব দিয়েছিল 4টা টেজ দিয়েছিল, তার মধ্যে কোনটা এখানে বলছে? জন্ম থেকে 0 থেকে 2 বছর, এটা না 2 থেকে 7 বছর, 7 থেকে 11 বছর, 11 বছর বেশি। একটা সঠিক অ্যান্সার তোমার যে 7 থেকে তোমার 11 বছর, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কংক্রিট অপারেশন টেজ, যাকে বলা বা যাকে বাংলাতে গেলে মুক্ত সক্রিয়, ঠিক আছে? যে মুক্ত সক্রিয় স্তর, সক্রিয় স্তরও বলা হয়, যা ইংলিশে কি বলে? কংক্রিট, কংক্রিট অপারেশনাল টেজ বলা, ঠিক আছে? এটা মনে হবে যেটা পার্ট। তাহলে প্রথমটা কি ছিল? একটা কি ছিল? শুনে তো কি এখানে আছে সংবেদন সঞ্চালন স্তর, সংবেদন সঞ্চালন স্তর। 2 থেকে 7 বছর কি থাকে? প্রাক সক্রিয় স্তর, সক্রিয় স্তর। আর 11 বছর উপর কি থাকে? যৌতিক, যৌতিক তোমার সক্রিয়তা স্তর, সক্রিয়তা। এগুলো ভালো করে মনে হবে, ঠিক আছে? ইংলিশে যেটা বলা হয় যে সেন্সরি টেজ, সেন্সরি তোমার মোটর স্টেজ। তারপরে 2 থেকে 7 বছর কি বলা হয়? তোমার প্রি অপারেশনাল টেজ, প্রি অপারেশনাল টেজ। 7 থেকে 11 কি তোমার যে কংক্রিট অপারেশনাল টেজ, কংক্রিট অপারেশনাল টেজ। তারপর তোমার 11 বছর পর ছিল তোমার ইংলিশে যেটা থাকে বলে ফর্মাল অপারেশনাল টেজ। এগুলো মনে হয় ফর্মাল অপারেশনাল টেজ, ঠিক আছে? এগুলো খুবই মনে রাখবে কারণ এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষা পড়ে। তা কি বলে? জিন পিয়াজেটের জ্ঞানীয় বিকাশের তত্ত্বের তৃতীয় পর্যায়টি হলো কংক্রিট কর্মক্ষম পর্যায়, মানে যে মুক্ত যেটা আছে কংক্রিট অপারেশন টেজ যেটা বলছি আমরা, তৃতীয় পর্যায়টি বলেছে। এই সময়কাল প্রায় 7 থেকে 11 বছর সময় বয়স পর্যন্ত স্থায়ী এবং এটি সংগঠিত ও যুক্তিসঙ্গত এবং চিন্তাভাবনা বিকাশ দ্বারা প্রভাবিত। মানে কংক্রিট মানে কি? এখানে যারা যারা ছুঁতে পারবে ধরতে পারবে সেইগুলো, ঠিক আছে? কংক্রিট অপারেশন টেজ। তো 11 নম্বর কোশ্চেন কি আছে? আপনি একজন শিক্ষক যিনি বিশ্বাস করেন যে শিশুরা বিভিন্ন বিভিন্ন গতিতে এবং বিভিন্ন উপায়ে শেখে। আপনার ক্লাসে আপনি মূল্যায়ন পরিকল্পনা করবেন যা, কি বলছে? আপনি যে শিক্ষক, আপনি বিশ্বাস করেন যে শিশুরা বিভিন্ন গতিতে বা বিভিন্ন উপায়ে শেখেন। আপনার ক্লাসে আপনি মূল্যায়ন পরিকল্পনা করবেন যা, বলছে উই আর টিচার
who believe that the children learn the varied process in a very different way in your class you will be plan the assessment হবে বলছে মানে শিশুরা বিভিন্ন দিকে বা বিভিন্নভাবে শিখে, সবাই যে একই পদ্ধতি শিখে এমন নয়, তুমি সেখানে কি করবে শিখবে সকল শিক্ষার্থীর জন্য একই না। সো দিস সেম ফর অল স্টুডেন্ট, এটা কখনো হবে না। কেন তুমি বলছি এখানে বলছি যে বিভিন্ন শিশুরা বিভিন্নভাবে শিখে, কারণ তাদের আলাদাভাবে ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র বস্তুনিষ্ঠ ধরনের প্রশ্ন করতে এটা হবে না, কেন বস্তু হবে না, তাকে কংক্রিট ও পার্সোনাল দুটোই করতে হবে, মুক্ত সেটা করাতে হবে। শিশুরা কিভাবে শেখে তার সাথে সম্পর্কিত নয়, ঠিক আছে, শিশুরা কিভাবে শেখে তার সাথে সম্পর্কিত নয়, এটা ভুল। শিশুরা কিভাবে তার সাথে সম্পর্কিত আছে, মানে কেন একটা শিশু কিভাবে শিখে অন্য শিশু আর একটা আলাদাভাবে শিখে তা তোমরা জানতে হবে, ঠিক আছে, তবেই তুমি শিক্ষা দিতে পারবে। দ্বিতীয় কি বলছে, তা মূল্যায়ন বিভিন্ন পদ্ধতির ভিত্তি, তাহলে মূল্যায়নটা যে বিভিন্ন পদ্ধতির করবে, কারণ বিভিন্ন শিক্ষার্থী বিভিন্নভাবে শিখে, তার মূল্যায়নটা সেইভাবে উচিত। কেন একজন শিক্ষার্থী সে খুব কম, তার যে মূল্যায়নটা হাই যে খুব ভালো তার সাথে করলে হবে না, কেন সেটা পারবে না। যে যেমন তার মতো মূল্যায়ন করে তবে শিক্ষাটা ভালো হবে, ঠিক আছে, কেন শিক্ষার্থীরা বিভিন্ন পদ্ধতি শিখে ইজি বেস অন ডিফারেন্ট মেথড অফ অ্যাসেসমেন্ট, ঠিক আছে। এক্সপ্লেন কি আছে, একজন শিক্ষক যিনি বিশ্বাস করেন যে শিশুরা বিভিন্ন গতিতে বিভিন্ন উপায়ে শেখে এই ক্লাস ওই ক্লাসে তিনি মূল্যায়নের বিভিন্ন পদ্ধতির উপর গুরুত্ব করে মূল্যায়ন পরিকল্পনা, ঠিক আছে। তো 12 নম্বর কোশ্চেন কি আছে দেখো, লে ভাইগোষ্ঠীর তত্ত্ব অনুসারে শিক্ষণ প্রক্রিয়াকে ভারাবদ্ধ করার জন্য নিচে কোনটি কার্যকর কৌশল, কি বলছে, অ্যাজ পার লে ভাইগোষ্ঠী থিওরি অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এফেক্টিভ স্ট্র্যাটেজি স্কোফোল্ডিং দ্য টিচিং লার্নিং প্রসেস। স্কোফোল্ডিং বা ভাড়া মাচামাতিরা কে দিয়েছিলেন, লেভ ভাইগোষ্ঠী দিয়েছিলেন। আমার লেভ ভাইগোষ্ঠী কি সোশ্যাল কনস্ট্রাকশন দিয়েছিলেন, তিনি কোলাবোরেশন লার্নিং দিয়েছিলেন, তিনি দিয়েছিলেন জিডিপির জন্য প্রক্সিমিটি ডেভেলপমেন্ট, এমও কে মোর নলেজ আদার, এইসব ধারণা দিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট যে সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভাইগোষ্ঠী থিওরি খুবই, তিনি বলছেন যে কীভাবে তুমি ভাড়াবদ্ধ সাজিয়ে কীভাবে অ্যাক্টিভ শিক্ষা গ্রহণ করা যায়, টিচিং লার্নিংটা অ্যাক্টিভ করা যায়, সেটা বলছে। এখন হচ্ছে সমস্যার সমাধানের জন্য ধাপে ধাপে কঠোর নির্দেশ প্রদান করা, এটা হতে পারে। দেখো ভুল উত্তরের জন্য শিশুদের শাস্তি দেওয়া, এটা হবে না, শাস্তি কখনোই হবে না, দেখবে এগুলো মানে পানিশমেন্ট হ্যান্ড পে এইসব কখনোই করবে না, উত্তর হবেই না। সমস্যা সময় যদি শিশুরা কোনো সময় আটকে যায় তাহলে ইঙ্গিত দেওয়া, এটাও দেখো একটা হওয়ার সম্ভাবনা আছে। দিয়ে বলছে প্রক্রিয়া শিক্ষকের সম্পূর্ণ অহস্তক্ষেপ, ঠিক আছে, এখানে সম্পূর্ণ হস্ত করা যাবে না। তো এখানে দেখো এই দুটোর মধ্যে সমস্যার সমাধানে ধাপে ধাপে কঠোর নির্দেশ করা, এখানে হচ্ছে শীতের সমস্যার সমাধানের জন্য শিশুরা কোনো সময় আটকে যায় তাহা ইঙ্গিত করা, এটা হচ্ছে ভাড়াপ্রাপ্ত এটা হবে না, বিট হবে। কেন ভারপ্রাপ্ত মানে কি, এখানে যে এই যে দেখো স্কোপ হোল্ডিং একটা পদ্ধতি, মানে এমন একটা পদ্ধতি যেখানে কি হবে, শিক্ষার্থী যখন কিছু একটা শিখতে যাচ্ছে, ঠিক আছে, সে যখন আটকে যাচ্ছে তাকে একটু হেল্প করা, হেল্প মানে সম্পূর্ণটা না করা, আধা কিছু জিনিস তাকে হিং দিয়ে দেওয়া, না অনেক সময় শিক্ষার্থী যখন কিছু শিখে তাকে একটু একটু বলে দিলাম, বাকিটা সে করে নেয়, তাই সেটা হচ্ছে স্কোপ হোল্ডিং। তার মানে কি, তাকে সম্পূর্ণটা ধাপে ধাপে তাকে কঠোর হবে না, তাকে সমস্যার সময় যদি শিশুরা কোথাও আটকে যায় তাকে ইঙ্গিত দেওয়া, এটা হবে স্কোপ হোল্ডিং বা ভাড়াবদ্ধ। যে ভাইগোষ্ঠীর তত্ত্ব অনুসারে সমস্যার সমাধানের সময় যদি শিশুরা কোনো সময় আটকে যায় তাহলে ইঙ্গিত প্রদান করা শিক্ষাকে প্রক্রিয়াকে ভাড়াবদ্ধ করা, এইটি একটি কার্যকর কৌশল। ভাড়াবদ্ধকরণ বলতে এমন একটি পদ্ধতি যেখানে শিক্ষার্থীদের শেখার এবং নতুন ধারণা বিকাশের সময় একটি বিশেষ সহায়তা প্রদান করে, মানে সহায়তা প্রদান যখন সে কোনো একটা যখন নতুন শিখতে যাচ্ছে, যখন সে আটকে যাচ্ছে তখন তাকে এটা সাহায্য করা, সবটা নয় আদা সাহায্য করা, তাকে হেল্প করা একটু, সেটা হচ্ছে স্কোপ হোল্ডিং। 13 নম্বর কোশ্চেন কি আছে, বুদ্ধিমত্তা সম্পর্কে নিচে কোন বিবৃতি সঠিক, কি বলছে দেখো, 1 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট দ্য ইন্টেলিজেন্স। বলছে বুদ্ধিমত্তা শুধুমাত্র বুদ্ধিমত্তা ভাগফল আইকিউ পরীক্ষার মাধ্যমে বুদ্ধিমত্তা পরিমাপ করা সম্ভব, এটা কি দেখো, তা কি বলছে 2 বলছে বুদ্ধিমত্তার ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য তৈরিতে জেনেটিক কোনো ভূমিকা নেই, এটা তো ভুল, জেনেটিক ভূমিকা আছে। উচ্চ বুদ্ধিমত্তা একটি ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে উচ্চ বুদ্ধিমত্তা নিশ্চিত করে না, একজন যদি গানে যদি ভালো হয় সে কি তাহলে কি একটি শিক্ষার্থী যদি তুমি পড়াতে ভালো হয় সেই গানে ভালো হবে না, সে খেলাধুলা ভালো, এমন হয় না। বলছে উচ্চ বুদ্ধিমত্তা একটি ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে উচ্চ বুদ্ধিমত্তা নিশ্চিত করে, এটা হয় না। দ্বিতীয় বলছে বুদ্ধিমত্তা স্কুলে ভালো করার ক্ষমতার চেয়েও ভালো কিছু, মানে এটাই সঠিক আনসার, এটাই। কেন বুদ্ধিমত্তা হলো এমন একটা জিনিস যেটা ভালো করা আছে আর কিছুটা ভালো করা যেতে পারে, ঠিক আছে। বলছে ইন্টেলিজেন্স ইজ মোর দ্যান এবিলিটি ফর পারফর্মস উইল ইন স্কুল, মানে তুমি যেটা স্কুলে একটা পারফর্ম তার থেকে কিছুটা ভালো করা আছে বুদ্ধিমত্তা। ধরো একটা সমস্যা দেওয়া আছে 10টা ছেলেকে, যার বুদ্ধিমত্তা বেশি সে কি এটাকে সলিউশনকে 10ভাবে দেখে সে সমস্যা সমাধান করে দেবে, কিন্তু যে দেবে আইকিউ কম সে একটা দিক দিয়ে সে পড়ে থাকবে, তার মানে কি বুদ্ধিমত্তা স্কুলে ভালো করার ক্ষমতার চেয়েও বেশি কিছু। এক্সপিরিয়েন্স কি হচ্ছে, তো গবেষণা ফলাফলের থেকে জানা যায় যে বুদ্ধিমত্তা শিক্ষার্থী শিক্ষাগত সাফল্যে প্রভাবিত করে, উচ্চ আইকিউ সম্পূর্ণ শিক্ষার্থী শিক্ষাগত সাফল্য করে দেয় আইকিউ সম্পূর্ণ তুলনায় ভালো।
উচ্চ আইকিউ সম্পন্ন শিশুর ধারণ ক্ষমতা, স্মরণ শক্তি এবং বোধগম্যতা একজন গড় আয় তুলনায় ভালো হয়। সুতরাং বুদ্ধিমত্তা হলো স্কুলে ভালো পারফর্ম করার ক্ষমতার চেয়ে বেশি কিছু বুদ্ধিমত্তা সম্পর্কে সঠিক বক্তব্য। ঠিক আছে, তাহলে কিছু ভালো করা থেকে আরো কিছু এক্সট্রা কিছু ভালো করা, সেটাই হচ্ছে বুদ্ধিমত্তা। 14 নম্বর কোশ্চেন, যে একটি ঘোড়া দেখে 3 বছরের একটি শিশু চিৎকার করে উঠল, বাহ, একটা এত বড় কুকুর। জিন্স পিয়াজেটের জ্ঞানের বিকাশ তত্ত্ব অনুসারে শিশু এই প্রক্রিয়াটি কি একটা কি বলছে, একটা ঘোড়া দেখে 3 বছরের শিশু বলে একটা বড় কুকুর, তাহলে জিন পিয়াজেটের তত্ত্বটা কি বলছে? সিং দ্য হর্স এ 3 years old child exclaimed the how such a big dog. As per James Piaget theory of the cognitive development, this response by child and explain example for কি চাইল্ড আমরা কি করেছি, এটা হচ্ছে আত্মীয়করণ, অ্যাসিমিলেশন। 2 আছে বিশ্বাস করা, 3 আছে বস্তু স্থায়িত্ব, 4 আছে বিলম্বিত অনুকরণ। মানে এই যে তুমি একটা বড় হাতি ঘোড়া দেখে সে বড় কুকুর বলে, এটা হবে সঠিক হিসাবে তোমার আত্মীয়করণ বা অ্যাসিমিলেশন। তোমরা দেখো কি পেঁয়াজের যে ইকুইলিব্রিয়াম আছে, তোমাদের পেঁয়াজের থিওরি পড়বে, ইকুইলিব্রিয়াম যে থিওরি আছে সেখানে দিয়েছিল ইকুইলিব্রিয়াম, সেখানে কি হচ্ছে, একটা ছিল তোমার অ্যাসিমিলেশন, আরটা ছিল অ্যাডাপ্টেশন। ঠিক আছে, সরি তোমার আছে অ্যাসিমিলেশন আছে অ্যাকোমোডেশন ছিল। অ্যাসিমিলেশন কি, দেখো কোনো একটা নতুন ধারণা, তুমি একটা নতুন ধারণা শিখতে যাচ্ছ, ঠিক আছে, নতুন ধারণা শিখছো। আমি বললাম যে তার ধরো আমি প্রথম গেলে যে এই যে কুকুরা ঘোড়া দেখছে, প্রথমে যে ঘোড়া কুকুর, সেটা শিশুর আগে কুকুর দেখেছে, কুকুরের 4টা পা আছে, ঠিক আছে, একটা লেজ আছে, 2টা কান আছে, 2টা চোখ আছে। যখন সেই শিশু ঘোড়া দেখে, তুই বলছে এর তো 4টা পা, 2টা চোখ, 2টা কান, তার মানে এটা তাহলে এটা কি, সেটা হচ্ছে ছোট কুকুর, এটা হচ্ছে বড় কুকুর, কিন্তু এটা হচ্ছে অ্যাসিমিলেশন হয়েছে, মিশে গেছে। কিন্তু এটা যখন পরে বারবার হ্যাবিট করার পর এটা অ্যাকোমোডেশন হয়ে যাবে, যখন জানতে পারবে যে অ্যাকোমোডেশন হয়ে গেলে এই যে অ্যাসিমিলেশন, এটা হবে কারেক্ট করে অ্যাকোমোডেশন হবে, তখন সে সঠিক অ্যান্সার দিবে যে এটা বড় ধরনের এটা কুকুর না, এটা একটা ঘোড়া। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে আত্মীয়করণ, অ্যাসিমিলেশন। তাই পরীক্ষা খুব পড়ে অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন, তোমার অর্গানাইজেশন খুব ইম্পর্টেন্ট আছে। এক্সপ্লেনেশন, একটি ঘোড়া দেখে 3 বছরের একটি শিশু চিৎকার করে উঠল, বা এত বড় কুকুর। জিন পিয়াজেটের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব অনুসারে শিশুর এই প্রতিক্রিয়া আত্মীয়করণের একটি উদাহরণ। আত্মীয়করণ বলতে জিন পিয়াজেট প্রাথমিকভাবে প্রস্তাবিত অভিযোজন প্রক্রিয়া, প্রাথমিকভাবে যেমন তাকে যেটা বোঝানো আছে সেটাই একটি অংশ বোঝায়। আত্মীয়করণের মাধ্যমে আমরা নতুন তথ্য অভিজ্ঞতা গ্রহণ করি এবং সেগুলি আমাদের বিদ্যমান ধারণা আসলে অন্তর্ভুক্ত। মানে একটা নতুন তথ্য গ্রহণ করলাম, তাকে প্রথম কুকুরটা দেখালো, তাকে কুকুরটাই প্রথম দেখা যায় কুকুর 2টি 4টে পা, 1টি লেজ, 2টি কান, 2টি চোখ আছে। তার মানে এটাই যখন তাহলে শেষে অনুমান করলো এবং এইটাকে যার সঙ্গে ম্যাচ করছে তাকেই সে সেটা বলে দিচ্ছে সেটাই কুকুর। ঠিক আছে, কিন্তু সেটা নয়, সেটা হচ্ছে আত্মীকরণ, যেটা হবে নতুন সেটা অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন। 15 কোশ্চেন, লে ভাই গোষ্ঠীর ধারণা ভাষা ও চিন্তাভাবনা ইঙ্গিত দেয় কি? লে ভাই গোষ্ঠীর ধারণা ভাষা এবং চিন্তাভাবনা কি ইঙ্গিত দেয়? ভাষা জ্ঞানীয় বিকাশকে নির্দেশ করে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে বলছে জ্ঞানীয় বিকাশ ভাষাকে নির্দেশ করে। সি বলছে ভাষা জ্ঞানের মধ্যে কোনো সম্পর্ক নেই। ডি বলছে জ্ঞান ভাষা থেকে স্বাধীন। বলছে লে ভাই গোষ্ঠীর আইডিয়া ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট সম্পর্কে লে ভাই গোষ্ঠী ধারণা দিয়েছিল। ঠিক আছে, যেমন পিয়াজোটি দিয়েছিল, জেমস পিয়াজোটি দিয়েছে, সেখানে ভাই গোষ্ঠী দিয়েছিল। ঠিক আছে, এখন সঠিক হিসেবে যে ল্যাঙ্গুয়েজ গাইড কগনিটিভ ডেভেলপমেন্ট, সঠিক হবে এই ল্যাঙ্গুয়েজ কি, ভাষা কি করে চিন্তা ভাবনাকে নির্ধারিত করে, এটা হচ্ছে লে ভাই গোষ্ঠী। কিন্তু পিয়াজেট কি বলেছিল, লে ভাই গোষ্ঠী বলছে ল্যাঙ্গুয়েজ ভাষাকে কগনিটিভ ডেভেলপমেন্টকে নিয়ন্ত্রিত করে। ঠিক আছে, কিন্তু জেমস পিয়ার বলছে যে কগনিটিভ ডেভেলপমেন্ট ভাষাকে নিয়ন্ত্রণ করে। মানে আগে লে ভাই গোষ্ঠী আগে ল্যাঙ্গুয়েজ আসবে, তারপরে কগনিটিভ ডেভেলপমেন্ট হবে। কিন্তু এর ক্ষেত্রে জেমস পিয়াজের ক্ষেত্রে বলছে আগে কগনিটিভ ডেভেলপমেন্ট তারপর ল্যাঙ্গুয়েজ আসবে। ঠিক আছে, এখন সঠিক আনসার এই ভাষা জ্ঞানীয় বিকাশকে নিয়ন্ত্রণ করে। লে ভাই গোষ্ঠীর ধারণায় ভাষা এবং চিন্তা ভাবনা ইঙ্গিত দেয় যে ভাষা জ্ঞানীয় বিকাশকে নিয়ন্ত্রণ করে, ভাষাই হবে জ্ঞানীয় বিকাশকে নিয়ন্ত্রণ করে, পরিচালিত করে। ভাই গোষ্ঠীর দর্শনে ভাষা মানুষের জ্ঞানীয় বিকাশের তত্ত্বের একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে। ভাই গোষ্ঠী বিশ্বাস করেন যে ভাষা এবং চিন্তা প্রাথমিকভাবে ভিন্ন শিকড় থাকে, কিন্তু বিকাশের সময় একে অপর সাথে মিলে দেয়। ভাই গোষ্ঠী একটা কি ধারণা ছিল যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট প্রথমে আলাদা থাকলেও কিন্তু আস্তে আস্তে দুটো একই হয়ে যায়। ঠিক আছে, একই হয়ে কোনো কাজ করাতে দুটো একসাথেই ডিসিশন দিতে থাকে। 13 নম্বর কোশ্চেন কি আছে, শিশুদের মধ্যে সৃজনশীলতা হ্রাস পেতে পারে। ক্রিয়েটিভিটি এবং চিলড্রেন ক্যান বি লেন্সিন্যান্ট, মানে হ্রাস পায়।
এক বলছে অনুসন্ধানকে উৎসাহিত করে, এটা তো হবে না, এটা সৃজনশীল হ্রাস পাবে না, ঠিক আছে। বা শিক্ষক কেন্দ্রিক শিক্ষাদানের মাধ্যমে এটা এটা হতে পারে শিক্ষক কেন্দ্রে ডিল এবং পুনরাবৃত্তির মাধ্যমে, শুধুমাত্র অনুকরণের মাধ্যমে, ঠিক আছে। এটা বলছে শিক্ষার্থীর মধ্যে সৃজনশীলতা হ্রাস পেতে পারে। এখানে বলছি দেখো বাকি হলো দ্য এনকারেজ দ্য এক্সপ্রেশন, এটা ঠিক। থ্রু দ্য টিচার সেন্ট্রিক দেখো এখানে কিছুটা হচ্ছে। তো কোশ্চেনটা একটু টাইম মিস হয়েছে, কেন অপশনগুলো দেখলে বোঝা যাচ্ছে এখানে কোশ্চেনের সঙ্গে অপশনের মিল নেই, এখানে এটা এটা হ্রাস হবে না, এটা বৃদ্ধি বৃদ্ধি পেতে পারে, বলছে শিশুর মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পেতে পারে। এটা লেসেন্ট হবে না, এটা ফ্যাসিলিটি হবে, ফ্যাসিলিটি। ঠিক আছে, তাহলে একটা আনসার, সঠিক আনসার আসতে পারে যে যে কি দেখো, নাহলে অপশনগুলোর সাথে এটা মিস করছে না। বলছে অনুসন্ধান উৎসাহিত করে, বলছে শিশুর মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পেতে পারে কিসের মাধ্যমে, অনুসন্ধানে উৎসাহিত করে। বি শিক্ষক কেন্দ্রিক শিক্ষাদান হবে না, বলে টিচার সেন্ট্রিক কখন হবে, স্টুডেন্ট সেন্ট্রিক হবে, ঠিক আছে। ডিল এবং পুনরাবৃত্ত, ডিল মানে কি, বারবার একটা জিনিস, ডিল মানে কি মুখস্থ করা, নামটা বারবার একটা মুখস্থ হচ্ছে অন্তরের মতো না বুঝে, সে ডিল বা পুনরাবৃত্তি। শুধুমাত্র অনুকরণ, এটা হবে না, যে থ্রু দা ইমিটিগেশন ইমিটেশন হবে না, সঠিক আসলে ক যে অনুসন্ধানে উৎসাহিত করে বা এনকারেজ অফ দ্য এক্সপ্লোরেশন। বা অন্বেষণকে উৎসাহিত করে শিশুদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি করা সম্ভব। সৃজনশীলতা একটি মূল্যবান দক্ষতা এবং শিক্ষার্থী একটি বিশেষ সহায়তা করে জন্য শিক্ষার্থী কিছু সাধারণ কৌশল ব্যবহার করতে পারেন। শিক্ষকের উচিত শিশুদের কাজ এবং ধারণাগুলি ইতিবাচক বর্ণনা উদাহরণ দেওয়া, ঠিক আছে। এ বলছে এখন 17 নম্বর কোশ্চেন গেছে, ডিসক্যালকুলিয়া সাধারণত নিম্নলিখিত বিষয়ের সাথে সম্বন্ধিত, খুব ইম্পর্টেন্ট। ডিসক্যালকুলিয়া বা ডিসক্যালসিয়া ইজ ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ চলাচলের অক্ষমতা, এটা হবে না। দিয়েছে অন্যের উদ্দেশ্যে বোঝার ক্ষেত্রে সফলতা, এটা হবে না। বাদ্যযন্ত্র ক্ষমতা, এটা হবে না। সঠিক অ্যান্সার হবে গাণিতিক ধারণ শেখার ক্ষেত্রে অসুবিধা, ডিসক্যালকুলিয়া ডিসগ্রাফিয়া, এগুলো সব কি যে এখানে প্রতিবন্ধী, এরা কি এটা ডিসঅর্ডার, ঠিক আছে, ডিসঅর্ডার এক প্রকারে। এখানে সঠিক অ্যান্সার যে ডিফিকাল্টি অফ দ্য লার্নিং ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, মানে যাদের ডিসক্যালকুলাস তারা তার স্বাভাবিক যোগ বিয়োগ করতে পারে না, তাদের ম্যাথটা করতে অনেক কষ্ট হয়, মানে তারা অনেকটা ভুলভাল করে, ঠিক আছে, তাদের ডিসক্যালকুলিয়া বলা হয়। এই ডিসঅর্ডার যাদের লক্ষ্য করা যায়। ডিসক্যালকুলিয়ার লক্ষণ হলো স্মৃতি থেকে পাটিগণিতের তথ্য উদ্ধার করতে না পারা, মানে পাটিগণিত যোগ বিয়োগ গুণ ভাগ করতে না পারা। ডিসক্যালকুলিয়া ডিসক্যালকুলিয়া আক্রান্ত শিশুদের মৌলিক গাণিতিক ধারণা অর্জন করা এবং গণনা এবং মুখস্থ করা থেকে শুরু করে গাণিতিকভাবে যৌক্তি তৈরি করা পর্যন্ত গাণিতিক সম্পর্কের কাজগুলি বুঝতে এবং প্রক্রিয়া করতে অসুবিধা হয়, মানে গাণিতিক যে অঙ্ক করতে বা গাণিতিক প্রক্রিয়াগুলো করতে তাদের অসুবিধা হয়। সুতরাং উপরে উল্লেখিত বিষয়গুলি স্পষ্ট যে ডিসক্যালকুলাস সরাসরি গণিতের সাথে যুক্ত আছে, ঠিক আছে। 18 নম্বর কোশ্চেন কি আছে, তোমার এক্সপিরিয়েন্সগুলো ভালো করে পড়বে, ঠিক আছে, এগুলো তো অনেক মানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। 18 নম্বর কোশ্চেন, শিক্ষার অধিকার আইনে 2009 সালে অর্থনৈতিকভাবে দুর্বল ইডব্লিউএস শিক্ষার্থীদের ভর্তির জন্য বেসরকারি স্কুলগুলি আসন সংরক্ষণ বিধান রয়েছে। ওই শিক্ষার্থীদের সফলভাবে সম্পূর্ণ করার জন্য একজন শিক্ষকের শিক্ষাদান পদ্ধতি ব্যবহার করা উচিত কি, বলছে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 হ্যাজ প্রভিশন অফ দ্য রিজার্ভেশন অফ দ্য seat in the private school for admission by student from the economically weaker section EWS. In order to the successfully the student, the teacher should be used pedagogy has been কি হবে, একটা বৈষম্য, পৃথকীকরণ, ইকুইটি এবং সমতা। এখন সঠিক হিসাবে ইকুইটি মানে সমতা, মানে সাম্যটা, ঠিক আছে, সবার মধ্যে সবাই সমান, ঠিক আছে। ইকুইটি মানে তোমার ন্যায্যতা, ন্যায্য মানে তোমার সবার সমান অধিকার, ঠিক আছে, এখন সেটা ইকুইটি। বলছে শিক্ষার অধিকার আইন 2009 সালের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী ইডব্লিউএস শিক্ষার্থীদের ভর্তির জন্য বেসরকারি স্কুলে আসন সংরক্ষণ বিধান রয়েছে। ওই শিক্ষার্থীদের সফলভাবে সম্পূর্ণ করার জন্য একজন শিক্ষকের উচিত ন্যায্যতার মানে যে দরকার ইকুইটি ভিত্তিতে শিক্ষাদান পদ্ধতি ব্যবহার করা। শিক্ষার অধিকার আইনে 2009 সাল অনুসারে সমস্ত বেসরকারি স্কুলে তাদের 25% সামাজিকভাবে সুবিধা বঞ্চিত এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর শিশুদের জন্য সংরক্ষণ করবে, ঠিক আছে। তাহলে এখানে সঠিক হবে সি, ইকুইটি। 19 নম্বর কোশ্চেন গেছে, একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে তথ্য উপস্থাপন করা উচিত কেমন, একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে মানে ইনক্লুসিভ এডুকেশন ইন দ্য ইনক্লুসিভ ক্লাসরুমে তথ্য কেমন উপস্থাপন করা উচিত, শুধুমাত্র টেক্সচুয়াল মানে লেখা, এটা হবে না। শুধুমাত্র ভিজুয়াল মানে শুধু ভিডিও হবে না। শুধুমাত্র মৌখিক ফর্ম না, এটা হবে না। ওরাল যেটা সেটা হবে না। বলছে একাধিক ফর্ম মানে মাল্টিমিডিয়া ইউজ করতে হবে, ঠিক আছে, যাতে সবাইকে হয়তো
ইনক্লুসিভ এডুকেশন স্কুল মানে ক্লাসরুম মানে সেখানে বিভিন্ন ডিসেবিলিটি স্টুডেন্ট আছে, শিক্ষার্থী আছে, কেউ হয়তো কানে কম শুনে, কেউ হয়তো চোখে কম দেখে, ঠিক আছে, কেউ হয়তো কথা বলতে পারে না। তো এই যে বিভিন্ন আছে তাদের সবার জন্য আলাদা করার জন্য একাধিক ফর্ম ব্যবহার করতে, একাধিক তোমাকে মাল্টিপল ফর্ম ব্যবহার করতে হবে। তোমাকে হয়তো কারোর সঙ্গে ভিজুয়াল, কারোর জন্য তোমার ভিজুয়াল ব্যবহার করতে পারে, কারোর জন্য তো ভালো ব্যবহার করতে হবে, কারোর জন্য তোমার টেক্সচুয়াল ব্যবহার করতে হবে, ঠিক আছে। বলছি তাহলে একটি অন্তর্ভুক্ত শ্রেণীকক্ষে শিক্ষার্থী উপস্থাপনের জন্য সুবিধা করার জন্য উপস্থাপককে অবশ্যই শ্রেণীকক্ষে শিক্ষার্থী বৈচিত্র্য বিবেচনা করতে হবে, ঠিক আছে। সমস্ত সমফলে বিভিন্ন প্ল্যাটফর্ম পদ্ধতিতে তথ্য উপস্থাপন করতে হবে যাতে সকল শিক্ষার্থী উপস্থাপনের সাথে জড়িত হতে পারে। মানে শুধু একই রকম শিক্ষা প্রতিপন্ন না ব্যবহার করে টিচিং লার্নিং ব্যবহার করে বিভিন্ন ধরনের টিচিং লার্নিং ব্যবহার করতে হবে, ঠিক আছে। এদের মধ্যে বিভিন্ন ফরম্যাট, দৃশ্যমান, মৌখিক, লিখিত, এই তিনটে ভয় মেন ব্যবহার করা, জটিল ধারণাগুলো ছোট ছোট টুকরো করে বিভক্ত করা এবং শিক্ষার্থীদের তাদের জ্ঞান অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ প্রদান অন্তর্ভুক্ত করা হবে, ঠিক আছে। তার মানে অন্তর্ভুক্ত ইনক্লুসিভ এডুকেশন মানে ক্লাসরুম মানে সেখানে সব শ্রেণীর শিক্ষার্থী থাকবে, ঠিক আছে। তাই এবার সব শ্রেণীর শিক্ষার্থী তো সঠিক জ্ঞানের জন্য তোমাকে একাধিক মাল্টিফর্ম তথ্য উপস্থাপন করতে হবে। 20 নম্বর কোশ্চেন কি আছে দেখো, শিক্ষার সমসাময়িক নীতি অনুসারে প্রতিবন্ধী শিশুদের জন্য স্কুলিংয়ের জন্য নিচের কোন মডেলটি সবচেয়ে বেশি প্রস্তাবিত, ঠিক আছে। বলছে অ্যাকর্ডিং টু দ্য কন্টেম্পোরারি policies for education which of the following the most suggested model in the schooling children with the disability, ঠিক আছে। বলছে প্রতিবন্ধী স্কুলের জন্য কি করবে, ঠিক আছে। শুধুমাত্র বৃত্তিমূলক শিক্ষা, বি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সি হলো পৃথক শিক্ষা, ডি হলো সমন্বিত শিক্ষা। সঠিক আছে এখানে তোমার যে ইনক্লুসিভ এডুকেশন, সেখানে এখানে সঠিক হবে তোমার যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ঠিক আছে, বা ইনক্লুসিভ এডুকেশন। পরীক্ষায় পরিমাণে আসে ইনক্লুসিভ এডুকেশন। শোনো, ইনক্লুসিভ এডুকেশন আর এই যে ইনক্লুসিভ এডুকেশন আর ইন্টিগ্রেট এডুকেশন খুব একটা আলাদা। ইনক্লুসিভ মানে দেখো সেখানে সব মানে সব ক্যাটাগরির শিক্ষার্থীকে সেখানে সমাজে ব্যাকওয়ার্ড, প্রতিবন্ধী সবাইকে ইনক্লুসিভ করে দেবে। কিন্তু ইন্টিগ্রেটেড মানে কি, সেখানে ঢুকিয়ে দেওয়া হলো তো বেছে বেছে, ঠিক আছে, সমাজে একটা মাঝে মাঝে ইন্টিগ্রেট করে দেওয়া হলো, ঠিক আছে, হবে না। ইনক্লুসিভ করতে হবে, ঠিক আছে। সমাজে মানে ইন্টিগ্রেটেড সমানিত সবার মাঝে শিক্ষা দেওয়া হয়, কিন্তু ইনক্লুসিভ মানে কি তোমার বেছে বেছে একটা মনে হয় ইন্টিগ্রেটেড মানে সবাইকে সমান হবে, একে আমি 10% বললাম তাকেও 10 দিলাম তাকে, কিন্তু ইনক্লুসিভ মানে যার 10 দরকার তাকে 10, যার 20 দরকার তাকে 20, যার 30 দরকার তাকে 30 ভাবে আমরা বন্টন করলাম। এটা হচ্ছে ইনক্লুসিভ বা ইন্টিগ্রেটেড। ইন্টিগ্রেটেড সমানিত মানে সবার সমান, কিন্তু ইনক্লুসিভ মানে না হবে না। ইনক্লুসিভ মানে যার যতটা তাকে সেইভাবে শিক্ষা দেওয়া দরকার। সাধারণ ক্লাসরুম কি হয়, যেখানে সমন্বিত শিক্ষা দেয়, ইন্টিগ্রেটেড শিক্ষা দেওয়া হয়, যেন আমাদের স্কুলগুলিতে দেখেন একটা হল রুমে সেখানে সবাই যে শিক্ষা দিচ্ছে সেটা ইন্টিগ্রেটেড এডুকেশন, কিন্তু ইনক্লুসিভ এডুকেশন সেখানে স্পেশালভাবে এডুকেশন দেওয়া হয়। শিক্ষার সমসাময়িক নীতি অনুসারে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো প্রতিবন্ধীদের শিশুদের জন্য স্কুলিংয়ের সবচেয়ে প্রস্তাবিত মডেল। তাহলে তোমার এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো কোনটি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় অর্থ হলো ঐতিহ্যভাবে বঞ্চিত গোষ্ঠীগুলির জন্য প্রকৃত শিক্ষার সুযোগ কেবল প্রতিবন্ধী শিশুরা নয়, সংখ্যালঘু এত ভাষাভাষীদেরও হয়। যে কেবলমাত্র যে ইনক্লুসিভ কেবলমাত্র যে প্রতিবন্ধী শিক্ষার্থীটাই তারা শিক্ষাগ্রহণ এমন নয়, সমাজে পিছিয়ে আছে, তারা দরিদ্র এবং ব্যাকওয়ার্ড ক্লাস তাদেরও এখানে অংশগ্রহণ করতে পারে। 21 নম্বর কোশ্চেন কি আছে, শেখার প্রক্রিয়ার সংখ্যায় নিচে কোনটি সঠিক নয়, শিক্ষা প্রক্রিয়া কোনটি সঠিক নয় বলছে, ঠিক আছে। একদম হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট অ্যাবাউট দ্য লার্নিং প্রসেস। একদম হচ্ছে শেখা একটি ধারাবাহিক প্রক্রিয়া, বি শেখার প্রক্রিয়া ভুল এবং অপ্রাসঙ্গিক, সি বলছে শেখা ব্যক্তিগত এবং পরিবেশের কারণের উপর ভিত্তি করে, ডি হলো শেখা কাজের শৈল্পিক পদ্ধতি হয়, রৈখিক পদ্ধতি নয়। এখানে সঠিক অ্যান্সার তোমার যে বিটটা শেখার প্রক্রিয়া ভুল এবং অপ্রাসঙ্গিক। দেখো শেখার প্রক্রিয়া ভুল অসঙ্গিক হতে পারে না, ঠিক আছে। কেন, শেখা লার্নিং এরর অফ দ্য মিস্টেক রিলেটেড ইন দ্য প্রসেস অফ লার্নিং। আমাদের বলছে কোনটা শেখার সম্পর্কে কোনটা সঠিক নয়, এটা বিটটা হবে সঠিক নয়, ঠিক আছে। কি বলছে দেখো, ভুল থেকে শেখা হলো আমাদের জীবনে নিজেদের ভিন্ন কাজ করে শেখার চ্যালেঞ্জ জানা তার একটি অংশ। এটি আমাদের সমস্যার সমাধানের জন্য নতুন উদ্যোগী এবং উদ্ভাবনীয় পদ্ধতি চেষ্টা করতে অনুপ্রাণিত করে। সারা জীবন ধরে ভুল থেকে শেখা জ্ঞান ও সুবিচার বিকাশ সহায়তা করে। তাই শেখার প্রক্রিয়ার ত্রুটি এবং ভুল অবশ্যই শেখার ক্ষেত্রে একটি সঠিক সম্পর্ক নয়। তার কারণ আমরা যা কিছু ভুল করেই শিখি, তাই বলছে শেখার ক্ষেত্রে ভুল আসবেই, তুমি যদি ভুল করো তবেই তুমি শিখতে পারবে, ঠিক আছে। তাই ক্ষেত্রে এটি হবে না, বলছে এখানে কোনটা নয়, বলছে এটি হবে না যে সে অপ্রাসঙ্গিক নয়, এটাকে গুরুত্বপূর্ণ, ভুল করাটা একটা গুরুত্বপূর্ণ শেখার ক্ষেত্রে। 22 নম্বর যে শিশুকে বারবার বলা সে শিখতে সক্ষম নয়, এটা কি হবে, বলছে রিপিটেডলি টেলিং দ্য
child that he she is not capable learning likely to, বলছে শিশুকে শেখার জন্য উৎসাহিত না করা, শিশু শেখার গতি ত্বরান্বিত করা, এটা ত্বরান্বিত হবে না। তাকে বারবার যদি বলো তুই পারবে না সে কীভাবে ত্বরান্বিত হবে, এটা হবে না। শিশুকে শেখার জন্য অনুপ্রাণিত করা, তুমি তাহলে এখানে কী করে অনুপ্রাণিত, সে শিখতে সক্ষম নয়, তাকে তুমি তো বারবার না বলছো, সেটা হবে না। শিশু শেখার উপর কোনো প্রভাব ফেলে না, ভুল, শিশু শেখার উপর প্রভাব ফেলবে, এটা সঠিক অ্যান্সার হবে এইটা। শিশুকে শেখার জন্য উৎসাহিত না করো, তুমি তাকেই বলছো সে শিখতে সক্ষম নয়, তার মানে তাকে উৎসাহিত করছো না, ঠিক আছে, তুমি তাকে উৎসাহিত দিচ্ছ না যে তুমি শিখো, ঠিক আছে। তা একটা সঠিক হবে ডিমোটিভেট দ্য চিলড্রেন টু লার্ন, তাকে তুমি ডিমোটিভেট করতেছো, ঠিক আছে, যাতে সে শিখতে না পারে। এক্সপ্লেন কিছু, বারবার শিশুকে বলা যে সে শেখার ক্ষমতা রাখে না, তা শিশুকে শেখার উৎসাহিত করতে পারে না। বর্তমানে গবেষণা দেখা যাচ্ছে যে একটি সীমাবদ্ধ শিক্ষার পরিবেশ, নিরুৎসাহিত মনোভাব এবং নিরুৎসাহিত শিক্ষাদান পদ্ধতি শিক্ষার্থী হতাশ করে তোলে, ঠিক আছে। তাহলে তুমি তাকে বারবার বলছো পারবে, তাকে ডিমোটিভেট করছো, তার সে কী হবে, তাহলে শিক্ষা গ্রহণ করবে, তার মধ্যে শিক্ষার উৎসাহ, তাকে তুমি শিক্ষার উৎসাহিত না করো, ঠিক আছে, ডিমোটিভেট করা। 23 নম্বর কি আছে, সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করা যেতে পারে নিম্নলিখিত উপায়ে। এ প্রচলন উপকরণ ব্যবহারের উপর নির্ভর করে, বি মানসম্মত বিন্যাসের সমস্যা উপস্থাপন করে, সি সমাধানের বিকল্প উপায় বিবেচনা করে, ডি হলো মুখস্থ করে। ডি মুখস্থ তো হবেই না তোমাদের, এখানে সঠিক হবে সমাধানের বিকল্প উপায় বিবেচনা করে, এবারে কনসিডারেশন অল্টারনেটিভ ওয়ে অফ সলিউশন, ঠিক আছে। তুমি সমস্যার সমাধান কী হবে, তুমি 3-4টা রাস্তাতে সমস্যা ওয়ে দেখবে, রাস্তা দেখবে, সেখান থেকে তুমি সমস্যার সমাধান করবে। কী বলছে, সমস্যার সমাধানে হলো সামঞ্জস্য সংজ্ঞায়িত করা, সমস্যার কারণ নির্ধারণ করা, সমাধানের জন্য বিকল্প চিহ্নিত করা, অগ্রাধিকার দেওয়া এবং নির্বাচন করা, এবং সমাধান বাস্তবায়ন করা, সমাধান বিকল্প উপায়ে বিবেচনা করা, এবং সমস্যা সমাধানে দক্ষতা বৃদ্ধি করা যেতে পারে, ঠিক আছে। পরের কোশ্চেন কী রয়েছে, প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের একটি ধারণা শেখানোর জন্য বিষয়গত উপস্থাপন নির্মিত কমগুলির মধ্যে কোনটি সঠিক। দেখো এখানে যে প্রথম যে তুমি একটা ক্লাসে শেখাবে, কোনো ক্লাসের শিশুকে তুমি একটা কোনো শিক্ষাদান করবে, তুমি তাহলে কী হবে, তুমি তোমার যে টিএলএমটা বা কোনো একটা বস্তু উপস্থাপন করবে শিশুর কাছে, ঠিক আছে। প্রথম প্রতীক, তারপর ছবি, কংক্রিট উপকরণ দিয়েছে, ছবি, প্রতীক, কংক্রিট উপকরণ, সিতে আছে প্রতীক, কংক্রিট উপকরণ, ছবি, ডিতে আছে কংক্রিট উপকরণ, ছবি, প্রতীক। এখানে সঠিক অ্যান্সার দেখো ডি হবে, কেন বলতো, কংক্রিট মানে যেটা তুমি স্পর্শ করতে পারবে সেটা কংক্রিট, তারপর ছবি দেখালে, তারপর প্রতীক সিম্বল দেখালে, ঠিক আছে। তুমি কেমন ধরো, আমি যদি বলি একটা, তুমি তার বল দেখালে, ঠিক আছে, বল দিলে তার বলটার সাথে টাচ করতে, বলে যে বলটা গোল, তাহলে সেটা অনুভব করতে পারলো। তারপর তুমি একটা বলের ছবি দেখালে, ঠিক আছে, তাকে বলের ছবি দেখালে, তাহলে সেটা হতে পারে। তারপর তুমি তাকে সিম্বল দেখালে, একটা গোল এরকম একটা সিম্বল দেখালে, এটা বলে, ঠিক আছে। তাহলে এইভাবে যেতে পারে। তার প্রথমে তাকে কংক্রিট প্রমাণ করতে হবে, তারপর ছবি দেখাবে, তারপর প্রতীক। না তুমি যে প্রথমে যদি ছোটো ছেলেকে প্রথমে ছবি দেখে একটা বল, সে তার থেকে তুমি বলটা যখন হাতে দিবে, তাহলে তার একটা গুরুত্ব বাড়বে, সেটা আরও সহজে সে বুঝতে পারবে এবং সেটা অনুধাবন করতে পারবে। এই যে প্রথমে কি কংক্রিট উপাদান দিতে হবে, তারপরে ছবি, তারপর প্রতীক। বলছে টু টিচ দ্য কনসেপ্ট অফ দ্য স্টুডেন্ট প্রাইমারি গ্রেড উইচ অফ দ্য ফলোইং সিকোয়েন্স অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ কন্টেন্ট অফ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। প্রথম কী হবে, প্রথমে কংক্রিট ম্যাটেরিয়াল, পিকচার, সিম্বল, মানে তাকে আগে কংক্রিট যেটা হাত দিতে পারে, হাতে টাচ করতে পারবে, তার পিকচার মানে ছবি দেখে, তারপর সিম্বল দেখে সেটা করা যায়। শিক্ষার্থীর শিক্ষণের ধারণা ব্যাখ্যা করার জন্য একজন শিক্ষককে নির্দিষ্ট উপকরণ, ছবি, প্রতীকের ক্রম অনুসারে করতে হবে। এটি বাস্তবিত করার জন্য তার কিছু উপকরণ বা নির্দিষ্ট উপকরণেরও প্রয়োজন হতে পারে। শিক্ষকের তারপর ব্যবহারিক কার্যকলাপটি উদাহরণ হিসেবে ছবি, চিত্রায়িত দেখাতে হবে এবং পরিশেষে শিক্ষকের ব্ল্যাকবোর্ড প্রতিচিহ্ন শেষ কার্যকলাপ সম্পন্ন লিখতে হবে, কারণ শিক্ষার্থী সকলে এটি সম্পর্কে সচেতন এবং আরও ভালোভাবে বুঝতে পারে, এটি আরও ভালো বুঝতে, মানে কি তাকে প্রথম কংক্রিট দিলাম, তারপর উপাদান ছবি দিলাম, তারপর প্রতীক দিলে শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারবে। 25 নম্বর কোশ্চেন কি আছে, শিশুদের শেখার উপর শ্রেণীকক্ষে পরিবেশ তাৎপর্য রয়েছে। দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর মনোযোগ কেন্দ্রীভূত করে এমন শিক্ষা সংস্কৃতি গড়ে তোলার জন্য শ্রেণীকক্ষে পরিবেশ হওয়া কেমন উচিত, ঠিক আছে। বলছি ক্লাসরুম এনভায়রনমেন্টাল ইজ দ্য সিগনিফিকেশন অন দ্য চিলড্রেন লার্নিং। হ্যাঁ, শিশুদের শিক্ষার ক্ষেত্রে ক্লাসরুম এনভায়রনমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। টু ইনক্লুডেড ইন দ্য কালচারাল মাস্টারি oriented learning that focus on the understanding learner classroom environmental should be, বলছে কিসের উপর ক্লাসরুমটা কেমন হওয়া দরকার, একবার কর্মভিত্তিক, কর্মক্ষমতা ভিত্তিক। দুয়ে আছে প্রতিযোগিতামূলক, ব্যক্তিকেন্দ্রিক। দেখো প্রতিযোগিতামূলক হবে না, ঠিক আছে, ব্যক্তি এখানে সবসময় না যে ব্যক্তিকেন্দ্রিক বা প্রতিযোগিতামূলক এসব কোনো শব্দ আসবেই না। শিক্ষকের আধিপত্য না, শিক্ষকের আধিপত্য হলে কী হবে, ক্লাসটাই শিক্ষক যে যা বলবে, শিক্ষক আধিপত্য থাকলে শিক্ষক যা বলবে শিক্ষার্থী তার ভয়ে শুনতে বাধ্য, তার মানে আধিপত্য রাখা যাবে না, সেটা ফ্রেন্ড হিসেবে থাকতো, ঠিক আছে।
দিয়ে সহযোগিতামূলক এবং সহযোগিতামূলক এবং তো এটা একটা আছে, মিস্টেক আছে, এটা আবার কোঅপারেটিভ সহযোগিতা এবং যৌথ যৌথ দলে, ঠিক আছে, কোলাবোরেশন, মানে দল করে সেখানে কোলাবোরেশন হবে, ঠিক আছে, যৌথ দলে দলগতভাবে কোলাবোরেশন, দলগতভাবে বলা যায়, দলগতভাবে আর সহযোগিতামূলকভাবে। একটা সঠিক অ্যান্সার দেখো ডি, যে সহযোগিতামূলক সেটা করা যেতে পারে, কোঅপারেটিভ এবং কোলাবোরেশন। শ্রেণীকক্ষে পরিবেশ শিশুদের শেখার উপর গুরুত্ব ভূমিকা পালন করে। দক্ষতা ভিত্তিক শিক্ষা উপর জোর দেওয়া এবং শিক্ষা সংস্কৃতি গড়ে তোলার জন্য শ্রেণীকক্ষে পরিবেশ সহায়তামূলক এবং সহযোগিতামূলক, সহযোগিতা এবং দলগত দলগত বা যৌথ দল যেগুলো আছে, গ্রুপ হতে পারে, কোলাবোরেশন। শিক্ষার্থীর কর্মক্ষমতা বা অগ্রগতি গড়ে তোলার ব্যক্তিবাদী পদ্ধতির চেয়ে সহায়তামূলক এবং আবার দিয়েছে, হ্যাঁ এটা দেখে মিস্টেক হয়েছে, দলগত বা যৌথগতভাবে পরিবেশ শেখার অনেকটা বেশি মূল্যবান। 26 নম্বর কোশ্চেন, যে শিক্ষার বিষয়বস্তুর ক্ষেত্রে নিচে কোনটি সঠিক বিবৃতি লেখো। পরীক্ষা হলো শিক্ষার চূড়ান্ত লক্ষ্য, এটা হবে না। বলছে শেখা একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া, এতে শিক্ষার্থীর সম্পৃক্ত প্রয়োজন হয় না, ভুল। শিক্ষা কি একটি প্রক্রিয়া, শিক্ষার প্রক্রিয়ার উপর আবেগের কোনো প্রভাব নেই, এটা ভুল। এটা শিক্ষার প্রতি আবেগ ভয় থাকে। শিক্ষা একটি জটিল প্রক্রিয়া যার মধ্যে শিক্ষার্থীর সক্রিয় অংশ করে, ঠিক, এটাই ঠিক। তা শিক্ষাটি কি জটিল প্রক্রিয়া, কিন্তু এর মধ্যে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ করতে পারে। বলছে লার্নার ইজ এ কমপ্লেক্স প্রসেস, লার্নিং ইজ এ কমপ্লেক্স প্রসেস হুইচ রিকোয়ার দ্য অ্যাক্টিভ এনগেজমেন্ট লার্নার, মানে একটা শিক্ষা একটা জটিল প্রক্রিয়া, এখানে শিক্ষার্থীকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। কি বলছে, শেখা জটিল এবং এতে জ্ঞান, দক্ষতা, অন্তর্দৃষ্টি, মূল্যবোধ, মনোভাব, অভ্যাস, তিনটি বিষয় জড়িত। যেখানে অভিজ্ঞতা, ব্যর্থতা, সাফল্য এর মধ্যে যে কোনো কিছু থেকে শেখা শুরু হতে পারে। শেখা সক্রিয় বা নিষ্ক্রিয় উভয় হতে পারে। শেখার জন্য শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন, এবং সুতরাং এটি একটি জটিল প্রক্রিয়া এবং শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন, এটি শেখার বিষয়বস্তু, এটি সঠিক বক্তব্য, ঠিক আছে। 27 নম্বর কি, যে সমাজ গঠনকারী শেখার প্রক্রিয়া গুরুত্ব উপর জোর দেন। সমাজ গঠনবাদীরা যেমন ভাই গোষ্ঠী শেখার প্রক্রিয়া গুরুত্ব দেন, বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজম ভিউ এমফাসাইজ অন দ্য ইম্পর্টেন্স প্রসেস অফ লার্নিং। কী হবে, এর মিথস্ক্রিয়া, পরস্পর পুরস্কার শাস্তি, যেটা শুধুমাত্র বংশগতি, অনিয়মীয় শিক্ষামূলক পদ্ধতি। এখানে প্রথমে তোমার যে মিথস্ক্রিয়া, সোশ্যাল সামাজিক গঠনকারী ইন্টারাকশন, তুমি সামাজিক কনস্ট্রাকশন, মানে তুমি সমাজ থেকে শিখতেছ, ঠিক আছে, তুমি সমাজ থেকে যে নীতিগুলো শিখতে তোমার সবার সাথে মিশতে হবে, মিথস্ক্রিয়া হবে, তবে তুমি সবার সাথে কথাবার্তা বলতে হবে, সবার সাথে মিশতে হবে, তবে তুমি শেখা গ্রহণ করতে পারবে, তাহলে মিথস্ক্রিয়া হবে, ঠিক আছে, ইন্টারাকশন যেটা সেটাই আসো। শেখার সামাজিক গঠনবাদী দৃষ্টিভঙ্গি শেখার প্রক্রিয়া মিথস্ক্রিয়া গুরুত্ব উপর জোর দেয়। সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শেখার উপর অধিক জোর দেওয়া হয়। সাংস্কৃতিক পঠনের উপর মূল্যবোধ, অতীত গঠনমূলক, সামাজিক গঠনমূলক শ্রেণীকক্ষের প্রচুর মিলাদ রয়েছে। 18 নম্বর কোশ্চেন কি আছে দেখো, নিচের কোনটি প্রভাব এবং প্রেরণার উৎসের একটি সঠিকভাবে মিলে যাওয়া জোর, ঠিক আছে, কি হচ্ছে নিচের কোনটি প্রভাব এবং প্রেরণার উৎসের একটি সঠিকভাবে মিলে যাওয়া জোর। এবার আত্মস্মৃতি বহিরাগত প্রেরণা, কৌতূহল অভ্যন্তরীণ প্রেরণা, নগদ পুরস্কার অভ্যন্তরীণ প্রেরণা, আগ্রহ বহির্মুখী প্রেরণা। দেখো বলছি প্রেরণা আছে হুইচ দ্য ফলোইং দ্য কারেক্ট দ্য ম্যাচ দ্য ইনফ্লুয়েন্সার অ্যান্ড দ্য সোর্স অফ মোটিভেশন। মোটিভেশনের মধ্যে কোনটা ঠিক আছে, আত্মসিদ্ধ বহিরাগত, এখানে সঠিক আসবে তোমার ডি, আগ্রহ বহির্মুখ প্রেরণা। তোমার যে আগ্রহ থাকে ইন্টারেস্ট, মানে তোমার এক্সটার্নাল মোটিভেশন, তোমার ইন্টারেস্ট মানে তোমার খিদে পাওয়া, আর কি ইন্টারনাল, তোমার কান ভালো লাগা ইন্টারনাল, কিন্তু এক্সটার্নাল তোমার যে আগ্রহ, আমার আগ্রহ আছে আমার সেটা থেকে এক্সটার্নাল, তো এক্সটার্নাল কি বহির্গত মোটিভেশন, তোমাকে যে পুরস্কার দেয় যে তুমি এটা করো, তো এটা প্রকার এক্সটার্নাল মোটিভেশন, এটা মনে হবে, ঠিক আছে। এক্সটেন্সিক মোটিভেশন বা বহিরাগত বহির্মুখী প্রেরণা। কৌতূহল অন্তর্নিহিত প্রেরণা হলো প্রভাবক এবং প্রেরণার উৎসের একটি সঠিকভাবে মিলে যাওয়া বুঝো। সাময়িক কৌতূহল এবং অন্তর্নিহিত প্রক্রিয়ার ধারণা অধ্যয়ন করেন যে কীভাবে মনস্তত্ত্বের নতুনত্ব, জটিলতা বা তথ্যের অন্যান্য পরিমাণের মাধ্যমে অন্তর্নিহিতভাবে পুরস্কৃত করা যেতে পারে। এটি ব্যাখ্যা করে যে কীভাবে গণনামূলক শক্তিবিধি, শেখার কাঠামো, কৌতূহল এই প্রক্রিয়াকে মডেলের করার জন্য ব্যবহার করা যেতে পারে। তাহলে কি দেখো মোটিভেশন অনেক আছে, ঠিক আছে, ইন্ট্রিনসিক মানে বহিরাগত মোটিভেশন এবং অভ্যন্তরীণ প্রেরণা। বহিরাগত প্রেরণা বাদ থেকে তোমার যদি বলি পুরস্কার দেওয়া হবে, তাহলে তুমি তা কি ওটা বহিরাগত প্রেরণা। তো
তুমি আছে যে আমাকে পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে, কারণ এটা আছে নাহলে মা বাবা খুব বকবে, ঠিক আছে। এটা আছে ইন্টারনাল মোটিভেশন। এক্সট্রা মানে কোনো পরিষ্কার দেওয়া কোনো কিছু সেটা এক্সটার্নাল। ইন্টারনাল মানে তোমার জেদ আছে, সেটা ইন্টারনাল। 29তম কি হলো, শিক্ষার্থীদের মধ্যে ধারণাগত বোধগম্যতা সহজ করার জন্য একজন শিক্ষক কি উচিত, যে ধারণাগত এবং বোধগম্যতা সহজ করার জন্য শিক্ষার্থীদের মুখস্থ করা শেখার উৎসাহ দেওয়া, এটা তো হবে না। সে মুখস্থ করে কে ধারণাগত বোধগম্যতা কি হবে। বিচে ধারণা আলোচনার উদাহরণ এবং উদাহরণবিহীন বিষয় অন্তর্ভুক্ত করা যাবে না, এটা ভুল। উদাহরণ দিতে হবে, উদাহরণবিহীন দিতে হবে। যা উপস্থাপিত রয়েছে এবং তারা ইতিমধ্যে যা জানে তার মধ্যে সংযোগ স্থাপন করা, সুযোগ করা, ঠিক আছে। দেখা যাক, শিক্ষাদানের জন্য শুধুমাত্র বক্তৃতা পদ্ধতি উপস্থাপন করা এটা হবে না, ঠিক আছে। তুমি মাত্র বক্তৃতা পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান করা যায়, তাহলে টিএলএম গুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে। টিএলএম তোমার বিভিন্ন শিক্ষা পদ্ধতিগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে। এখানে সঠিক হিসাবে সি, যা উপস্থাপিত হয়েছে এবং তারা ইতিমধ্যে যা জানে তার মধ্যে সংযোগ স্থাপন, মানে কি ধারণা কি, তুমি একটা শিশু একটা, ঠিক আছে, একটা বিড়াল লেগেছে, ঠিক আছে। তাকে তুমি দেখালে যে তোমার চারটা পা, চারটা পা, দুটি চোখ, দুটি কান, এটা আছে, এইভাবে থেকে বিড়ালের ছবি, মানে তার মধ্যে বিড়ালের সময় একটা ধারণা আছে এবং সে নতুন যে ধারণা আছে তার মধ্যে থেকে সংযোগ স্থাপন করে তবেই সেটা বোধগম্যতা হবে, ঠিক আছে। সঠিক আনসার বলে সি, দ্য প্রোভাইড অপরচুনিটি টু মেক কানেকশন বিটুইন দ্য হোয়াট হ্যাজ বিন দ্য প্রেজেন্ট অ্যান্ড হোয়াট দে নো অলরেডি, মানে সে যেটা জানে এবং যেটা দেখেছে তার মধ্যে সংযোগ স্থাপন করে তবেই তার মধ্যে একটা বোধগম্য হবে, ঠিক আছে। শিক্ষার্থীদের মধ্যে ধারণাগত বোধগম্যতা সহায়তা করার জন্য একজন শিক্ষকের উচিত উপস্থাপিত বিষয় এবং তারা ইতিমধ্যে যা জানে তার মধ্যে একটা সংযোগ স্থাপনের সুযোগ প্রদান করা এবং শিশুদের মধ্যে জটিল ধারণাগুলি বোঝার সুযোগ করে দেওয়া, অন্বেষণ আলোচনার সুযোগ প্রদান করা। শিক্ষকরা শিক্ষার্থী তাদের ধারণা এবং শিক্ষার উপকরণ অন্বেষণের জন্য উপযুক্ত পরিবেশ প্রদান করে এবং একজন সহায়কারী হিসেবে সহায়তা করে। আজকে শেষ কোশ্চেন, দেখো 30টা কোশ্চেন। নিচে কোন বিষয়গুলি শেখার উপর প্রভাব ফেলে, শেখার উপর ফেলে? এগুলো প্রেরণা, সামাজিক বিষয়বস্তু, আবেগ, শিক্ষাগত পদ্ধতি। দেখো এখন সঠিক হিসাবে ডি, যে সবগুলি তোমার শিক্ষার উপর প্রভাব বিস্তার করে। তোমার প্রেরণা মানে মোটিভেশন লাগবে, সোশ্যাল কন্টেন্ট লাগবে, আবেগ ইমোশনাল লাগবে এবং তোমার পেডাগোজিক্যাল অ্যাপ্রোচও লাগবে, ঠিক আছে। সঠিক হিসাবে দেবে ডি। শেখার উপর প্রভাব বিস্তারকারী প্রধান কারণগুলি হল প্রেরণা, সামাজিক বিষয়বস্তু, আবেগ, শিক্ষাগত পদ্ধতি। শ্রেণী শিক্ষার্থীর উপর প্রভাব বিস্তারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল প্রেরণা বা মোটিভেশন, খুব ইম্পর্টেন্ট। যদি শিক্ষার্থী শেখার জন্য কোনো প্রেরণা না থাকে তাহলে সে যে কোনো পরিমাণ শক্তি প্রয়োগ করবে বৃথা, মানে তার যদি ইচ্ছা না থাকে তাকে তুমি যত শক্তি প্রকাশ হবে না। যত বেশি প্রেরণা তত বেশি শেখা তত ভালো হবে, ঠিক আছে। তাহলে আমরা আজকে প্রথম সেটটা করলাম, ঠিক আছে, একবারে। তাহলে আমরা আজকে 30টা কোশ্চেন করলাম, ঠিক আছে। এবার 26তে সিটিতে তোমার পরীক্ষা এসছে, তা তোমরা অবশ্যই একটু ভালো প্র্যাকটিস করো, যেগুলো একটু অসুবিধা হচ্ছে সেগুলো বারবার এক্সপ্লেন দেখো, ভালো ভিডিওটা বারবার দেখো। আর যদি চ্যানেলে ভালো লাগে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।